আসসালামু আলাইকুম সবাইকে ক্যামেক্স 10 ফাইনাল অরবিট প্রোগ্রামের ওয়ার্ম আপ ক্লাস 4 এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আজকে আমরা এক ক্লাসেই পরিবেশ রসায়ন চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো শিখে নিব। এই ক্লাসের মাধ্যমে তুমি ধারণা পাবা তোমার এমসিকিউ সলভ যেই অংশটা আসে সেখানে কত ফাস্ট তোমাকে এমসিকিউ সলভ করতে হবে বা কনসেপ্টগুলো কিভাবে অল্প টাইমের মধ্যে কভার করে পড়তে হবে। সো বরাবরের মধ্যে আমি তোমাদের সাথে সালিম সাদমান সিয়াম ভাইয়া আসি। সো মজার ব্যাপার হচ্ছে আমি ক্লাসে আসলাম আর একজন হচ্ছে বিকাশে টাকা পাঠিয়ে দিল, ভর্তি হয়ে গেল অর্থাৎ। তো তোমরাও ক্যামেক্স 10 যারা এখনো ভর্তি হও নাই, আগামী 10 তারিখ থেকে কিন্তু আমাদের ক্লাসটা স্টার্ট হয়ে যাচ্ছে। তো আমরা 10 তারিখ থেকে হচ্ছে ক্লাসটা শুরু করব এবং 19 তারিখ পর্যন্ত আমাদের ক্লাসটা চালু রাখবো। তার আগে আমরা ওয়ার্ম আপ সেশন করে নিচ্ছি, দেখবো যে আমাদের আসলে কি কি বিষয়গুলো আমরা হচ্ছে কাভার আপ করতে হবে, যেই বিষয়গুলোতে আমাদের কনসেপ্টে ঘাটতি থাকে, ফর্মুলা বলো আমাদের হচ্ছে গ্রাফ বলো, সেগুলো আমরা দেখে ফেলছি এবং লাস্ট ওয়ার্ম আপ ক্লাসে আমরা রিয়াকশন নিয়ে একটা ক্লাস করবো। সো ইনশাল্লাহ আমরা একটা সেরা আউটপুট পাবো। আমাদের সাথে আসো মির সাব্বির, সাইব ভাইয়া, মুনতাহা, সানজিদা, সাফওয়ান, সবাইকে আমি জানাচ্ছি ওয়েলকাম এবং যারা সালাম দিছো প্রত্যেককে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। সিয়াম ভাইয়া প্রতিদিনই তোমাদের সাথে আসতেছে। সো সিয়াম ভাই অনেক ভালো আছি, যেহেতু তোমাদের সাথে রেগুলার আমার একটা কনভারসেশন হচ্ছে, দিনটা ভালো যাচ্ছে। সো তাহলে আমরা দেখি আমাদের সাথে আরও কারা কারা জয়েন করে। রাকিবুর অলরেডি জয়েন করে ফেলছো, থ্যাঙ্কস ভাইয়া তোমাকে। একটু তোমাদের কাজ হচ্ছে বরাবরের মতোই এই ক্লাসটা সবার মাঝে শেয়ার করে দেওয়া, কারণ তোমরা যখন শেয়ার করবা তখন এটা অনেকের কাছে পৌঁছাবে এবং যারা একটু এখনো ডিপ্রেসড, পড়ালেখা নিয়ে সেভাবে সিরিয়াস হয় নাই বা বুঝতে পারতেছে না কিভাবে করব, তাদের কাছে পৌঁছালে তারা কিন্তু একটা আলোর দিশা খুঁজে পাবে। সো দ্রুত শেয়ার করো, শেয়ার লিখে একটু ডান লিখে দাও এবং তোমার ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও। বরাবরের মতোই প্রথম 5 মিনিট আমি একটু তোমাদের ক্ষেত্রে শুনবো কেমিস্ট্রি নিয়ে তোমাদের এই মুহূর্তে কি প্রবলেম তুমি ফেস করতেছো, সেই প্রবলেমগুলো ভাইয়াকে শেয়ার করো, ভাইয়া ইনশাল্লাহ সেইগুলোর সলভ দেওয়ার ট্রাই করবো। সো দেখো আমাদের একটু শেয়ার করে দিই আমরা সবাই ফ্রেন্ডদের। ভাইয়া রিয়াকশনের ক্লাস কবে নেবেন? রিয়াকশনের ক্লাস আগামীকাল নিব ভাইয়া, আগামীকাল ইনশাল্লাহ রিয়াকশনের ক্লাসটা নেওয়া হবে, ঠিক আছে? রিয়াকশনের ক্লাসটা আমরা আগামীকাল নেওয়ার আমাদের প্ল্যান আছে, দেখা যাক কি হয়। ইনশাল্লাহ আমরা নিয়ে ফেলবো, তোমাদের যদি ভালো রকম রেসপন্স থাকে আমরা নিব। এই ক্লাসটা কিন্তু ডিমান্ডিং একটা ক্লাস, এই ক্লাসটা ডিমান্ডিং একটা ক্লাস, রিয়াকশনের ক্লাসটা। সো বি কেয়ারফুল, আমরা হচ্ছে যাতে এনগেজমেন্টটা ধরে রাখি। এনগেজমেন্ট আজকের ক্লাসে এনগেজমেন্ট ভালোভাবে তোমরা যদি ধরে রাখো, আমি রিয়াকশনের ক্লাসটা আগামীকালকেই নিয়ে নিব ইনশাল্লাহ, ঠিক আছে? সো আমরা এখন তাহলে ক্লাসটা স্টার্ট করতেছি। তোমরা একটু বন্ধুদেরকে জানাও, পোলাপান এনগেজমেন্ট করো, যারা ক্লাস রেগুলার করে তাদেরকে একটু তোমরা শেয়ার করে দাও, মেনশন করো, তোমাদের কলেজ গ্রুপ যেগুলো আছে সেগুলোতে জানাই দাও যে আসলে একটা ক্লাস তুমি যদি ঠিকভাবে করো, তোমার পরিবেশ রসায়ন যে চ্যাপ্টারটা আছে সেখানে সকল গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ আমরা ডান করে ফেলবো। আমরা প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন নিছি, প্রিভিয়াস ইয়ারে আসা আমাদের যে টেস্টের এক্সামগুলো হয় সেগুলোর থেকে আমরা কোশ্চেন কালেক্ট করছি। সো সবগুলো ভালোভাবে যদি তুমি একটু প্রিপারেশন করো, তোমার প্রিপারেশন অনেক অনেক বেশি ভালো হবে। ওকে, তোমাদের দিক থেকে একটু কমেন্ট করে জানাও সবার কি অবস্থা, কেমিস্ট্রি নিয়ে যেই প্রবলেমগুলো ছিল সেগুলোকে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে কিনা সেগুলো ভাইয়ের সাথে একটু শেয়ার করো। কেমিস্ট্রির আর কি ধরনের প্রবলেম বা কি ধরনের সাপোর্ট তোমার লাগবে সেটা ভাইকে একটু জানাই দাও। আমাদের কেমিস্ট্রি সেশন শেষ হয়ে গেলে আমরা কিন্তু তার পরবর্তীতে ম্যাথ সেশন, ফিজিক্স সেশন, আইসিটি সেশন এগুলো নিয়ে চলে আসবো, ঠিক আছে? ওকে, একটু ভাইকে জানাও। এখনো কেউ ক্লাস মনে হচ্ছে না শেয়ার দিছো, কেউই তোমার বন্ধুদেরকে মেনশন দাও নাই। সো বন্ধুকে রিলস পাঠাইতে হয়তো ভালো লাগে, ক্লাস শেয়ার দিতে ভালো লাগে না, এটা যেন না হয়। বন্ধুকে যেমন রিলস পাঠায় তার এটা ক্ষতি করতেছো, ক্লাসটা পাঠায় একটু তার উপকার করো, ঠিক আছে? এই জিনিসটা একটু ভালোভাবে করো। সবকিছুরই কিন্তু একটা মানে কি বলবো, সবকিছুর একটা জবাবদিহিতা আছে, আবার সবকিছুর একটা তোমার হচ্ছে কি বলবো ফিডব্যাক সিস্টেম আছে। তুমি আজকে একটা কাজ করবে একজনের সাথে, হয়তো তার ক্ষতি করার জন্য, সেই জিনিসটা কিন্তু তোমার ঘাড়ের উপর পড়ে। তুমি একটা মানুষের উপকার করবা, সেই উপকারটা কিন্তু তোমারও হবে। সো জিনিসটা এইভাবে চিন্তা করে ক্লাসটা শেয়ার করো, ওকে? আর সবাই রেডি কিনা একটু ভাইকে জানাও, সবাই কি রেডি কিনা? রেডি হলে আমি ক্লাসটা শুরু করে দিব। সবাই যদি রেডি হও আমি ক্লাসটা শুরু করে দিব। আমি একটু ব্যাচের গ্রুপটাতে দিয়ে দিই, তাহলে মোটামুটি এনগেজমেন্ট হবে। ওকে,
আব্দুল মামুন ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাশরাফি রহিম সমুদ্র পাড়ে বসে ভর্তি নিচ্ছি। আলহামদুলিল্লাহ ভাইয়া। সানজিদা আক্তার লামিয়া চলে আসছো, আচ্ছা তুমি মেনশন করছো, থ্যাংক ইউ তোমাকে। ওকে, সো মোটামুটি আমাদের পোলাপান সব এনগেজমেন্ট হতে থাক, আমরা তাহলে ক্লাসটা স্টার্ট করি। আমরা বেশিক্ষণ ধরে টাইম ওয়েস্ট এখানে আমরা করতে চাই না, আমরা ক্লাসটা শুরু করি। তোমরা আমার আগে অ্যান্সার দেওয়ার ট্রাই করবা। যারা 25 এবং 26 ব্যাচ আছে সবারই মোটামুটি পরিবেশ রসায়ন চ্যাপ্টারটা অনেকবারই পড়া হয়তো অনেকবারই পড়া হয়েছে। সো আজকে একটা কুইজ গেম টাইপ খেলো, আমি আগে পারি না তুমি আগে পারো, এইভাবে একটা আমরা গেম খেলে ফেলি। চলো, সো লেটস স্টার্ট, এনার্জেটিক হয়ে যাও, ক্লাস এখন স্টার্ট হচ্ছে। সো দেখো আমাদের প্রথম কোশ্চিন আমরা চলে আসছে। প্রথম কোশ্চিনই শুরু হয়েছে তোমাদের সেই বিশ্ববিখ্যাত ভয়ঙ্কর তোমরা যেটা বলো বোর্ড, যশোর বোর্ড। সো যশোর বোর্ড থেকে আমরা ফার্স্টে যেই সূত্রগুলো রাখছি, গ্যাসীয় সূত্র বলি, বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো, গেল-লুসাক, গ্রামের গ্যাস ব্যাপন সূত্র, ডাল্টনের আংশিক চাপ সূত্র, এই সূত্র রিলেটেড ম্যাথগুলো আমরা একটু আগে করার ট্রাই করব, ঠিক আছে? সো এখানে একটা ম্যাথ আছে, দেখো সবাই আমার আগে ট্রাই করবা, সবাই যেটা ট্রাই করবা আমার আগে ট্রাই করবা। এখানে বলছে 1.5 ATM চাপে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন 0.5 লিটার হলে উক্ত তাপমাত্রায়, মানে দেখো টেম্পারেচার 25 ছিল, এখানেও 25, টেম্পারেচার ফিক্সড হয়ে গেছে। টেম্পারেচার ফিক্সড মানে এটা কার সূত্র? বয়েলের সূত্র। সো এখানে আছে 1.5 ATM চাপে আয়তন ছিল 0.5 লিটার। বলছে আমাদের যদি আমরা দ্বিগুণ করে দিই চাপটাকে, চাপ কি করছি, চাপ হচ্ছে 1.5 ছিল P1, তাহলে P2 আমার কি হয়েছে, P2 যেটা হয়েছে সেটা হচ্ছে দ্বিগুণ হয়ে গেছে। তার মানে P1 সমান যদি আমার P হয় তাহলে P2 সমান হয়ে গেছে কি ভাইয়া? 2P। দেখো তাহলে আমাকে বলছে আয়তন কত হবে। এই ম্যাথটা যারা এখন সূত্র বসাই করতে চাও করতে পারো, সিয়াম ভাইয়ের ট্রিক্স দেখো চাপ আমাদের V আর P এর মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে আমি যদি চাপটাকে 2 গুণ করি তাহলে আয়তন হবে কি আমার ব্যস্তানুপাতিক, মানে কি হাফ গুণ। তার মানে আমার আয়তন ছিল আগে কি হচ্ছে 0.5, তার মানে আমার আয়তন আরো অর্ধেক হয়ে যাবে, 0.25 লিটার হবে অ্যান্সার। ডান, ঠিক আছে? সো এই হচ্ছে তোমাদের প্রথমটার অ্যান্সার। যারা সূত্র বসাই করতে চাও তারা P1 V1 = P2 V2 দিয়ে করে ফেলতে পারো, ঠিক আছে? সো সবগুলো এইভাবেই আমরা আজকে শিখবো ট্রিক্সের মাধ্যমে, ফার্স্ট আমরা ইনশাআল্লাহ কভার আপ করে ফেলবো, ঠিক আছে? সো আমরা নেক্সটটাই চলে যাচ্ছি। সেকেন্ডটা আমাদের কি বলতেছে? সেকেন্ডটা আমাদের বলছে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন মানে V বনাম P, V ভার্সেস P এর গ্রাফটি কি হবে? ভাইয়া এইটা কি ধরনের? কতদিন যারা গ্রাফের ক্লাস করছো তারা আজকে বুঝতে পারবা এই ক্লাসে বিভিন্ন গ্রাফগুলো আসবে, তারা অনেক ফাস্ট পারবা। সো কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাসটা আমাদেরকে কিন্তু মাস্ট লাগবে। দেখো এটা আবারও তাপমাত্রা স্থির মানে বয়েলের সূত্র আমাকে বলে V is proportional to 1/P। যদি V is proportional to 1/P বলে, এটা বলে সূত্র, আর গ্রাফ কি বলে? গ্রাফ বলে এইটা। সূত্র যা বলে, সূত্র বলে V is proportional to 1/P, গ্রাফ বলে তার উল্টা V is proportional to P, মানে V ভার্সেস P। তাহলে আমাদের 2 নাম্বার কন্ডিশন ছিল, সেটা হচ্ছে সরল রেখা হবে না, আয়তাকার অধিবৃত্ত হবে। তাহলে আমার অ্যান্সার কি হবে? অধিবৃত্তাকার, ঠিক আছে? আমি যদি একটু তোমাকে দেখাই দিই, গ্রাফটা হচ্ছে এরকম, দেখো V ভার্সেস P, তার মানে আমার সূত্র বলে V ভার্সেস 1/P, এরকম হলে সরল রেখা হইতো, এইটা তাহলে কি হবে? আয়তাকার অধিবৃত্ত। ডান, সবাই বুঝতে পেরেছি? সবাই কি এই দুইটা ক্লিয়ার কিনা? দেখছো কত ফাস্ট পারা যায়, কিন্তু তোমরা অনেক টাইম নিয়ে করো। আচ্ছা, হ্যাঁ, মাগফিরাত হাসান লিনেন, থ্যাংক ইউ ভাইয়া, তোমারটা হয়েছে। ওকে, এরপরে আবার বলছি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এবং চাপের সম্পর্কযুক্ত রেখা কোন প্রকৃতির? দেখো সেম কোশ্চিন, এটা চট্টগ্রাম বোর্ড 22-এ আসছে, সেম কোশ্চিন দিনাজপুর বোর্ড 23-এ আসছে। তার মানে V আর P এর মধ্যে সম্পর্ক, সূত্র বলে V is proportional to 1/P, গ্রাফ বলে V is proportional to P, তার মানে উল্টা আয়তাকার অধিবৃত্ত। কোথায় পরাবৃত্ত না অধিবৃত্ত। ডান, বুঝতে পেরেছি? এই প্রথম 3টা ক্লিয়ার কিনা? যারা শেষ পর্যন্ত থাকবে শুধু তারাই আজকে আমার এই স্লাইডটার PDF পাবে, বাকিরা কিন্তু পাবে না। এই কথাটা মাথায় রেখে আমরা ক্লাসে মনোযোগ দিব, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছে এতটুকু? ওকে, ডান। আমরা নেক্সটে যাচ্ছি। নেক্সট আমাদের কি বলতেছে? নেক্সট আমাদের বলতেছে বয়েলের সূত্রের সমীকরণের লেখচিত্র কোন ধরনের? বয়েলের সূত্রে T হচ্ছে স্থির থাকে। T যদি স্থির থাকে তাহলে তাকে আমরা বলি হচ্ছে আইসোথার্ম গ্রাফ। সো এটা কারেক্ট অ্যান্সার কি? আইসোথার্ম গ্রাফ। কারণ
এখানে দেখো আমরা যদি একটা বয়েলের সূত্রের গ্রাফ আঁকি ভি আর 1/p, এটা সূত্র বলে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, গ্রাফও হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p দেওয়া, তার মানে এটা হচ্ছে সরল রেখা হবে। সো এখানে দেখো টি স্থির আছে, টি নাই, তার মানে এটাকে বলা আইসোথার্ম গ্রাফ বা সমষ্ণ কার্ভ। এটাকে বলা হয় কি সমষ্ণ বা আইসোথার্ম গ্রাফ। সবাই ক্লিয়ার এতটুকু? ওকে ওকে, নেক্সট চলো, লেখচিত্রটি কোন সূত্রকে সমর্থন করে? সবাই এটার অ্যান্সার দাও। লেখচিত্রটি কোন সূত্রকে সমর্থন করে? দেখো এই সূত্রে ভি আর টি এর মধ্যে সম্পর্ক আছে, কিন্তু পি হচ্ছে স্থির। কি স্থির ভাইয়া? পি স্থির। বলো তো কার সূত্রে পি স্থির? পি মানে কি ভাইয়া? চাপ। চাপের চ থেকে মনে রাখবো চার্লসের সূত্র। তাহলে চার্লসের সূত্রে পি স্থির, মানে এটা কার সূত্র? চার্লসের সূত্র। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? বি নাম্বার। সবাই কি বুঝতে পারছি? একদম ফাস্ট আগাবো আমরা। নেক্সট, কোনটি পরম শূন্য তাপমাত্রা? পরম শূন্য তাপমাত্রা হচ্ছে, পারো কি না তুমি বলবা ওকে ভাই আমি পারি। পরম শূন্য তাপমাত্রা হচ্ছে ওকে বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড, এইটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। তাহলে আমাদের পরম শূন্য তাপমাত্রা কি? -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং আরেকটা তথ্য বলে দিই, পরম শূন্য তাপমাত্রায় গ্যাসের আয়তন ভি ইকুয়ালস টু 0 হয়। গ্যাসের আয়তন ভি ইকুয়ালস টু 0 হয়। গ্যাসের আয়তন ভি ইকুয়ালস টু কি হয় ভাইয়া? 0 হয়। সবাই একটু মনে রাখবো। নেক্সটে যাচ্ছি, গে-লুসাকের চাপীয় সূত্রের সমীকরণ কোনটি? গে-লুসাকের চাপীয় সূত্রে আমাদের সম্পর্কটা এরকম ছিল, পি ইজ প্রপোর্শনাল টু টি, পি ইজ প্রপোর্শনাল টু টি, যেখানে ভি এবং এন কনস্ট্যান্ট ছিল। তোমরা এইখান থেকে তাহলে অ্যান্সারটা কি আসবে ভাইয়া? অ্যান্সারটা আসবে হচ্ছে বি। এখানে আমরা এন দিয়ে দিলাম, এখানে হচ্ছে টি দিয়ে দিলাম। ওইটা তো টি দেওয়া আছে, এটা আমরা ভি দিয়ে দিলাম। আচ্ছা, সবাই কি ক্লিয়ার এতটুকু? ওকে, সবাই আমার সাথে কি স্পিডে পারতেছো? ইনশাল্লাহ তোমরা আরো ভালো পারবা, আরো ভালোভাবে ফাস্ট করতে পারবা ইনশাল্লাহ। যদি তোমরা ভাইয়ের সাথে শেষ পর্যন্ত ক্লাসটা থাকো, দেখবা তোমার স্পিড অটো বুস্ট আপ হয়ে গেছে। আচ্ছা, নেক্সটটা তোমরা ট্রাই করো। কোনো গ্যাসের তাপমাত্রা ও চাপ দ্বিগুণ করা হলে আয়তনের কি পরিবর্তন হবে? এটা তোমরা ফাস্ট করো। কোনো গ্যাসের তাপমাত্রা, দেখো খেয়াল করো, তাপমাত্রা চাপ দুইটাই দ্বিগুণ করা হয়েছে, আয়তনের কি পরিবর্তন হবে? সবাই এটা অ্যান্সার করে। এটা কি ফাস্ট করতে হবে, ফাস্ট পারতে হবে। দেখো এটা কিন্তু ফাস্ট পারতে হবে। কোনো গ্যাসের তাপমাত্রা ও চাপ দ্বিগুণ করা হয়েছে, আয়তনের কি পরিবর্তন হবে? এই ধরনের অংশে আমরা কিভাবে করব? দেখো আমরা তাপমাত্রা টি, চাপ পি আর ভি, তিনটা সূত্রই যেখানে আছে সেখানে সমন্বয় সূত্র বলে একটা সূত্র ছিল, সেটা হচ্ছে P1 V1/T1। এর সূত্রটা কি ছিল? P1 V1/T1 ইকুয়াল টু P2 V2/T2। তোমরা এইভাবে হয়তো করবা, বাট আমি এইভাবে করব, PV/T এইভাবে করব। দেখো আমি কি করছি? তাপমাত্রা দ্বিগুণ করছি, মানে এইটাকে 2 গুণ করছি। আমি চাপকেও দ্বিগুণ করছি, চাপকেও দ্বিগুণ করছি। আমার আয়তনের পরিবর্তন জিজ্ঞাসা করছে, তাহলে এই 2 কেটে যাবে না, আয়তন আগে যা ছিল তাই থাকবে। তার মানে কি হবে? কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। সবাই কি বুঝতে পেরেছো? কোনো পরিবর্তন এখানে কিন্তু হবে না। এটা বুঝছো কিনা আসলে? আশা করি বুঝছো। নেক্সটে চলো। এসটিপিতে কোনো গ্যাসের আয়তন 500 ml হলে, মানে ভি হচ্ছে 500 ml, 740 মিলিমিটার মার্কারি চাপে, পি দেওয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, টি দেওয়া আছে, উক্ত গ্যাসের আয়তন কত হবে? উক্ত গ্যাসের আয়তন কত হবে? আচ্ছা, উক্ত গ্যাসের আয়তন কত হবে? এসটিপিতে কোনো গ্যাসের আয়তন এত হলে 740 মিলিমিটার মার্কারি চাপে ও 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উক্ত গ্যাসের আয়তন কত হবে? মানে এইটা হচ্ছে তোমার V1, তোমার V2 বের করতে হবে। সো এই হচ্ছে অবস্থা। তাহলে এখন তোমাকে যেটা করতে হবে, এখন তোমাকে দেখো কার কার মধ্যে সম্পর্ক, PVT। তার মানে তোমাকে যেটা করতে হবে, P1 V1/T1 ইকুয়ালস টু P2 V2/T2, যেখানে P1 V1/T1 এই কন্ডিশনটা হচ্ছে এসটিপির কন্ডিশন, এই পোর্শনটা।
আর পরেরটা হচ্ছে পরের কন্ডিশন। তাহলে আমরা একটু P1 V1/T1 এর ভ্যালুগুলো যদি বসাই, এসটিপিতে P1 কত ভাইয়া? P1 হচ্ছে 1 ATM। দেখো এই পাশে মিলিমিটার মার্কারিতে আছে, তাহলে আমরা 1 ATM না বসিয়ে এটাকে 760 মিলিমিটার মার্কারি বসাই দিতে পারি। V1 এখানে আছে 500 ml, আচ্ছা নিলাম 500 ml। T1 হচ্ছে আমার এসটিপিতে T1 কত? 0 ডিগ্রি বা 273 কেলভিন বসাই দিলাম। P2 মানে কি? P2 মানে এই যে চাপটা মিলিমিটার মার্কারিতে। V2 কত বের করতে হবে। T2 কত? 25 ডিগ্রি মানে 298। সো তোমরা একটু ক্যালকুলেটর প্রেস করে বলো ভাইয়া এটা কত ml আসে। সবাই একটু বলো। এই ml কে আবার লিটারে নিছে, তার মানে যেটা আসবে এটাকে তুমি একটা 10⁻³ দ্বারা গুণ করে দাও। সবাই কি বুঝতে পেরেছো? তাহলে আমিও একটু ক্যালকুলেটর নিই, তোমরাও একটু নাও, দেখি কে আগে পারে। 760 × 500 ডিভাইডেড বাই 273 ইন্টু আমার এখানে আসতেছে 298 ডিভাইডেড বাই 740। সো এটা আমার আসে 560, মানে ভাগ করলে 0.56 লিটার। 0.56 লিটার, দ্যাটস উইল বি কারেক্ট অ্যান্সার। সবাই বুঝতে পেরেছি? আশা করি সবার ক্লিয়ার। দেখো এই কোশ্চেনটা আসছে দিনাজপুর বোর্ড 21 সেশনে। এই কোশ্চেনটা আসছে দিনাজপুর বোর্ড 21 সেশনে। সো রূপা আসসালামু আলাইকুম জানাইছো। ওয়ালাইকুম আসসালাম, ক্লাসে চলে আসো। এরপরে আসো এসএটিপিতে কোনো গ্যাসের আয়তন 24.789 লিটার, তাপমাত্রা কত? ভাইয়া এসএটিপিতে 1 মোল গ্যাসের আয়তন 24.789 লিটার, তার মানে এটি স্ট্যান্ডার্ড কন্ডিশনই বলছে। তাহলে তাপমাত্রা কত? এসএটিপিতে আমরা জানি তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কোথায়? এসএটিপিতে টেম্পারেচার 25 ডিগ্রি, প্রেসার হচ্ছে 100 কিলোপ্যাসকেল। অ্যাপ্রক্সিমেটলি এটাকে তুমি 1 ATM ধরে নিতে পারো। আরেকটা হচ্ছে আমরা বলতে পারি এখানে যেটার ভলিউম 1 মোল গ্যাসের আয়তন 24.789 লিটার। সো অ্যান্সার কি হবে ভাইয়া? 25 ডিগ্রি সেন্টিগ্রেড। সবাই বুঝতে পেরেছি? ক্লিয়ার না? সো আমাদের এটা ময়মনসিংহ বোর্ড 21 কোশ্চিন। নেক্সট আমরা আরেকটায় চলে যাচ্ছি। 0.25 মোল একটি গ্যাস 24.63 ATM চাপে 0.5 লিটার আয়তনের একটি পাত্রে আছে। কত তাপমাত্রায় গ্যাসটি আদর্শ আচরণ করবে? কত তাপমাত্রায় গ্যাসটি আদর্শ আচরণ করবে? সো কত তাপমাত্রায় গ্যাসটি আদর্শ আচরণ করতে পারে? সবাই একটু বলো তো। আদর্শ আচরণ যদি করতে হয় তাহলে তাকে কোন সূত্র মানতে হবে? আদর্শ গ্যাসের সূত্র মানতে হবে। তার মানে এটা কোন সূত্র আসবে? পিভি সমান এনআরটি। তাহলে এখান থেকে জাস্ট টি বের করবা। টি সমান কি? পিভি বাই এনআর। সো পি এর ভ্যালু কত ভাইয়া? পি এর ভ্যালু বলা আছে 24.63। ভি এর ভ্যালু কত? 0.5 লিটার। এন এর ভ্যালু কত? 0.25। আর এর ভ্যালু কত বসাবা? দ্যাটস এ চ্যালেঞ্জিং কোশ্চিন। দেখো তুমি পি এর ভ্যালু বসাইছো কোথায়? এটিএম এ। ভি এর ভ্যালু বসাইছো লিটারে, তাহলে আর এর ভ্যালু বসাবা তুমি কোনো কথা নাই লিটার এটিএম ইউনিটে। লিটার এটিএম ইউনিট কি? 0.0821। সো এখান থেকে জাস্ট ক্যালকুলেটর বসাই দাও, টি এর ভ্যালু তুমি পেয়ে যাবা। তাহলে টি এর ভ্যালু যদি পেয়ে যাও তাহলে 24.63 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 0.25 ইন্টু 0.0821। সো এটা আমাদের ভ্যালু আসে 600 কি ডিগ্রি নাকি কেলভিন। আমরা সবগুলো স্ট্যান্ডার্ড পদ্ধতিতে বসাইছি, মানে এটা আসবে কেলভিন। সো আমাদের অ্যান্সার হচ্ছে 600 কেলভিন। সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ, অনেকদিন পর ক্লাসে, অনেকদিন পর কই 3টা ক্লাস তো নিলাম, তুমি আজকে আসলে ফার্স্ট করতেছো। অনেকদিন পর তুমি আসতেছো, ভাইয়া তো 4 নাম্বার ক্লাসে আসলাম। সো সেম কোশ্চিনটা আবার এখানে দেওয়া হয়েছে। ওকে, সো এইটা যদি আমরা বুঝি, আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট আমাদের আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, টি দেওয়া আছে, পি দেওয়া আছে। কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ঘনত্ব বের করতে বলছে, মানে পি আর টি দিয়ে তোমাকে ঘনত্ব বের করতে বলছে। সো আমরা জানি কি ভাইয়া? পিএম সমান ডিআরটি। পিএম সমান কি? ডিআরটি। সূত্র জানি, প্রাইম মিনিস্টার ইজ ডার্টি, এভাবে সূত্রটা মনে রাখছিলাম। সো যেখানে তুমি যদি একটু খেয়াল করো পিএম সমান ডিআরটি, সো এখানে আমার কার কার মধ্যে কম্বিনেশন লাগবে? টি পি আর হচ্ছে ডি। টি পি আর ডি, তাহলে টি পি আর ডি রাখবা, বাকিগুলো কেটে দিবা। তার মানে আমার সূত্রটা কি দাঁড়ায়? একদিকে নিয়ে আসো সব। পি এইটা হচ্ছে একদিকে নিয়ে আসলে হচ্ছে কি হয়? পি ডিভাইডেড বাই ডিটি। পি ডিভাইডেড বাই ডিটি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। পি ডিভাইডেড বাই ডিটি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে বলা যায় পি ডিভাইডেড বাই ডি ইকুয়ালস টু কনস্ট্যান্ট।
আচ্ছা এটা তো সরি, এটা তো এমনিতেই বের করতে হতো, এটা আমরা ভুল করছি, দুইটা কন্ডিশন তো আমাদের দেওয়া নাই, আমরা পিএম সমান ডিআরটি দিয়ে করে ফেলবো, সরি ভাইয়া পিএম সমান ডিআরটি দিয়ে করে ফেলবা। সো এখানে তোমার কি বের করতে হবে, জাস্ট ডিটা বের করতে হবে, তাহলে ডি সমান কি ভাইয়া পিএম বাই আরটি। সো পিএম বাই আরটি ভ্যালুটা জাস্ট বসাই দিব, পি এর ভ্যালু হচ্ছে 1.0526, এম এর ভ্যালু হচ্ছে 44 কার্বন ডাইঅক্সাইড, আর এর ভ্যালু হচ্ছে ভাইয়া দেখো তুমি এটিএম এ বসাইছো ঘনত্বের মধ্যে এই যে আয়তনের একক লিটার আছে, তার মানে 0.081 লিটার এটিএম এ বসাবা, আর টি এর ভ্যালু আছে হচ্ছে 100 ডিগ্রি মানে 373 কেলভিন। সো এইটা করে ফেললেই মোটামুটি আমার অ্যান্সার চলে আসবে। একজনের অ্যান্সার আমি পেয়ে গেছি, ডি নাম্বার বলতেছে। আচ্ছা দেখি 1.0526 ইন্টু 44 ইন্টু 0.0821 ইন্টু 373। সো এটা আমাদের ভ্যালু আসে 1.512। সো এটা আমাদের ভ্যালু আসবে হচ্ছে সি নাম্বারটা, ঠিক আছে, সি নাম্বারটা। সবাই কি বুঝতে পেরেছো? এটা আমরা যদি দুইটা, আমি আগের যে নিয়মটা করছিলাম, যদি দুইটা তোমাকে কন্ডিশন দেওয়া থাকে তখন ওইভাবে করো, সমস্যা নাই। আচ্ছা নেক্সট আমরা যাচ্ছি স্থির চাপে গ্যাসের গতিবেগ ঘনত্বের কেমন। স্থির চাপে গ্যাসের গতিবেগ ঘনত্বের কেমন। সো এইটা যেটা কোশ্চিন আসছে, বেশ একটা সুন্দর কোশ্চিন আসছে, স্থির চাপে গ্যাসের গতিবেগ ঘনত্বের সাথে কেমন। এটা তোমরা হচ্ছে নিজেরা একটু ট্রাই করো তো, এটা নিজেরা একটু ট্রাই করো বা আমাকে অ্যান্সার দাও। কোশ্চিনটা বেশ কিন্তু ক্রিটিক্যাল একটা কোশ্চিন। স্থির চাপে গ্যাসের ঘনত্ব গতিবেগের সাথে সম্পর্কযুক্ত কেমন সেটা জিজ্ঞাসা করছে। শুভ আসছে, সি বলতেছো, হ্যাঁ শুভরটা হয়েছে সি বলতেছো। এটার অ্যান্সার দাও। এটার অ্যান্সার দিতে আমরা সামনে আগায় যাই। আমাদের সামনে আরেকটা কোশ্চেন দিছে, দেখো আমরা কিন্তু গ্যাসের গতিশক্তি গ্যাসের যে সূত্রাবলী রিলেটেড এই একটা পোর্শন মোটামুটি টেস্ট করছি, আবার আমরা লাস্টে আরো কিছু প্র্যাকটিস করব। এখন দেখো আমরা গ্যাসের আরএমএস বেগের জিনিসগুলো বুঝি কিনা। দেখো এই যে কোশ্চেনগুলো আমি বলছি না দিন দিন একটু টাফ হচ্ছে আগের থেকে। দেখো ময়মনসিংহ বোর্ড 23-এ এই কোশ্চেনটা আসছে। আরএমএস বেগের ক্ষেত্রে এমনিতে তোমাকে মান বের করতে দেয় নাই, ক্রম জিজ্ঞাসা করছে। সো একটা বিষয় বুঝো, আরএমএস বেগের সূত্র কি ছিল, সি আরএমএস সমান √3RT ডিভাইডেড বাই এম, এরকম একটা সূত্র ছিল না, √3RT ডিভাইডেড বাই এম। সো তুমি যদি একটু খেয়াল করো আরএমএস বেগের সাথে তোমার এই যে তাপমাত্রার সম্পর্ক কি, বর্গের সমানুপাতিক, মানে বর্গমূলের সমানুপাতিক, এবং তোমার হচ্ছে আণবিক ভরের সম্পর্ক কি, বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে একটা বিষয় তুমি খেয়াল করো, তোমার আণবিক ভর এম যত কম হবে সি আরএমএস তত বেশি হবে। এই ব্যাপারটা একটু মাথায় ঢুকায় নাও। এম যত ছোট হবে সি আরএমএস তত বেশি হবে, টি যত বড় হবে সিআরএমএস তত বেশি হবে। সো এখান থেকে তুমি যদি এই কন্ডিশনটা এখানে খাটাও তাহলে হয়ে যাচ্ছে। দেখো অক্সিজেনের ভর কত, 32, কার্বন ডাইঅক্সাইড 44, সালফার ডাইঅক্সাইড হচ্ছে 64। তাহলে দেখো আমাদের আণবিক ভর যত কম আমাদের আরএমএস বেগ তত বেশি। তার মানে এখানে ভর কম, এটার তারে বেশি, এটার ভর আর একটু বেশি, তার মানে এটার কম। তো আমাদের এই সিরিয়ালটাই হবে কারেক্ট অ্যান্সার। বাকিগুলো মিলাই দেখো টাইপে মিলবে না। তাহলে আমরা এই ধরনের কোশ্চেনগুলো আশা করি খুব ভালোভাবে পারবো। একজন বলছে বি হইতে পারে আগেরটা, সো সবাই শিওর হয়ে এটা জানাও, ঠিক আছে। সূত্র আমি বলে দিছি তো, পিএম সমান ডিআরটি। এখান থেকে তুমি দরকার হয় এটার ডেরিভেটিভস বের করে ফেলো। গতিশক্তির সাথে ঘনত্বের একটা তোমার কম্বিনেশন চাইছে। গতিশক্তি মানে কি, কে সমান 3/2 এনআরটি, 3/2 এনআরটি। সো এই যে এনআরটি কে একটু চেঞ্জ করে দেখো তো কি আসে, ইনশাআল্লাহ তুমি পারবা, তুমি একটু ট্রাই করো। এসএটিপিতে নাইট্রাস অক্সাইড গ্যাসের ঘনত্ব গ্রাম পার লিটার এককে কত। নাইট্রাস অক্সাইড, এই যে একটা কোশ্চিন দিয়ে বসছে, এসএটিপিতে নাইট্রাস অক্সাইড গ্যাসের ঘনত্ব কত এসএটিপিতে। সো আমরা ঘনত্ব মানে কি জানি, পিএম সমান ডিআরটি। ওকে, সো এখন তাহলে ঘনত্ব মানে কি, ডি সমান পিএম বাই আরটি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বলছে এসএটিপিতে কোনো গ্যাসের চাপকে আমরা 1 atm ধরতে পারি নাই। এখন তোমাকে এটার ভর বসাতে হবে। তো ভর বসানোর সময় তুমি একটা ভেজালে পড়বা, নাইট্রাস অক্সাইডের তোমার সংকেত লিখে দেয় নাই। তাহলে এটা কি নাইট্রোজেনের অক্সাইড না, নাইট্রাস অক্সাইডের সংকেত। এই সবাই নাইট্রাস অক্সাইডের সংকেতটা লিখো।
নাইট্রাস অক্সাইডের সংকেতটা লিখো। এই নাইট্রাস অক্সাইডের সংকেত যদি তুমি ভুল করো তাহলে কিন্তু ভাইয়া, নাইট্রাস অক্সাইডের সংকেত যদি তুমি এখন ভুল করে বসো তাহলে কিন্তু তোমার এই ম্যাথটাও ভুল হয়ে যাবে। সো নাইট্রাস অক্সাইডের সংকেত তোমরা একটু লিখো। নাইট্রাস অক্সাইডের সংকেত যদি আমরা দেখি, একটু দেখি কে কমেন্ট করে। নাইট্রাস অক্সাইডের সংকেত একটু তোমরা লিখো। আচ্ছা, এক বিদেশি চলে আসছে, সমস্যা নাই, একটু পেজে যারা আছেন দেখেন। নাইট্রাস অক্সাইডের সংকেতটা লিখে ফেলো ভাইরা, নাইট্রাস অক্সাইডের সংকেত। কারণ এই একটাই যদি তুমি আটকায় যাও তাহলে তোমার মোটামুটি কিন্তু এখান থেকে কিন্তু তুমি হচ্ছে আর ম্যাথ করতে পারবে না। বর্গমূল সমানুপাতিক আগেরটা আসছে। আচ্ছা, সো একটু অ্যান্সার করো। নাইট্রাস অক্সাইড NO না N2O? একজনের অ্যান্সার আসছে N2O। ঠিক আছে, হ্যাঁ N2O, এটা হচ্ছে নাইট্রাস অক্সাইডের সংকেত। তাহলে 14 14 28, 28 আর 16 কত? 44, 44 বসাই দাও। আচ্ছা, আর এর ভ্যালু কত? 0.0821। আর টি এর ভ্যালু কত ভাই? এস এর টিপি মানে 25 ডিগ্রি মানে 298। ওকে, সো এখান থেকে যা আসবে ভাইয়া তাই হচ্ছে অ্যান্সার। সবাই একটু আমাকে অ্যান্সারটা জানাই দাও, সবাই আমাকে একটু অ্যান্সারটা জানাই দাও। 44 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু আমাদের হচ্ছে 298। সো এখানে আমাদের 1.79, সো 77 কাছাকাছি আছে, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, সো আমরা বুঝতে পারছি আশা করি, ক্লিয়ার? ওকে, আমরা নেক্সটে যাচ্ছি। এসএটিপিতে আচ্ছা, এটা তো সিমিলার অনেকগুলো চলে আসছে। দুটি গ্যাসের গতিশক্তি কখন সমান হয়? দুটি গ্যাসের গড় গতিশক্তি বা গতিশক্তি কখন সমান হয়, এই কোশ্চেনটা জানতে চাওয়া হয়েছে। দেখো ভাইয়া, গতিশক্তির সূত্র কি ছিল? গতিশক্তির সূত্র ছিল 1.85 বলছে একজন, আমরা আরেকবার একটু চেক করি। আগেরটা কি 1.85? কেমনে 1.85 হয়? 1 × 44 ডিভাইডেড বাই 0.0821 ইন্টু 298, 1.79 মানে 1.8। ঠিক আছে, আর একটা জিনিস করা যায়, 1কে আমরা 100 কিলো প্যাসকেল যদি ধরি তাহলে 100 ডিভাইডেড বাই 100 1.325 ইন্টু 44, 0.0821 ইন্টু 298, সো 1.77। এটা একদম পারফেক্ট কখন আসবে জানো? আমি একটু বলে দিই। এটা 1.79 আসছিল আমাদের, 1.77 একদম পারফেক্ট কখন আসবে? দেখো, তুমি এই সেম জিনিসে পি এর ভ্যালু কত বসাবা? এসএটিপিতে আমরা পি জানি 100 কিলো প্যাসকেল। এখন আমি তো এটিএম এ নিচ্ছি, তাহলে যেটা দেওয়া আছে এটা বসাবা। আর 1 এটিএম সমান 101.325 কিলো প্যাসকেল। তাহলে স্ট্যান্ডার্ডটাতে যখনই তুমি ভাগ করবা তখন এটা এটিএম এ চলে যাবে। এই ভ্যালুটা যখন তুমি এই জায়গায় ইনপুট দিবা, এই ভ্যালুটা যখন তুমি এই জায়গায় চাপের ভ্যালুতে ইনপুট দিবা, তখন তোমার ভ্যালুটা আসবে একদম পারফেক্টলি 1.77, এইটা আসবে। তখন তোমার ভ্যালুটা আসবে একদম পারফেক্টলি 1.77, একদম এইটা। 1.85 হওয়ার কোনো সুযোগ নাই। এরপরেরটাই আসো, এসএটিপিতে এটা তো হয়েছে দুটি গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হয়। দেখো, আমি যদি একটু খেয়াল করি, গতিশক্তির সূত্র কি? কে সমান 3/2 nRT। গড় গতিশক্তি যদি বলে বা একটা অণুর জন্য গতিশক্তি বলে, তখন এসব n10 চলে যায়, সেটা কি হয়? r চলে যায় বোল্টজম্যান ধ্রুবক কে আসে। তো তুমি যদি একটু খেয়াল করো তাহলে আমার শুধুমাত্র কার উপর ডিপেন্ড করতেছে গতিশক্তি? দেখো, এই পাশে ইকে, এই 3/2 একটা কনস্ট্যান্ট, বোল্টজম্যান ধ্রুবক একটা কনস্ট্যান্ট, শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করতেছে। তাহলে ইকে ইজ প্রপোর্শনাল টু টি। এবার যদি আমরা দুইটা গ্যাসের টেম্পারেচার যদি সমান করে দিয়ে, যে দুটি গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হবে? দুটার যদি টেম্পারেচার তুমি সমান করে দাও, তার মানে অ্যান্সার কি? তাপমাত্রা সমান হলে। ক্লিয়ার? ওকে, সো এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরের কোশ্চেন আসছে, 300 কেলভিন তাপমাত্রায় হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসের আরএমএস বেগের অনুপাত কত? আরএমএস বেগের অনুপাত কত? আরএমএস বেগের সূত্র কি ছিল? আরএমএস বেগের সূত্র ছিল CRMS সমান √3RT ডিভাইডেড বাই m। এখন বলছে কি ভাইয়া, দুইটা গ্যাস, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা অক্সিজেন। সো হাইড্রোজেনকে আমি ধরে নিলাম C1, অক্সিজেনকে আমি ধরে নিলাম C2। এই জায়গায় তাহলে সম্পর্কটা কি দাঁড়াচ্ছে? 3 রুটের মধ্যে 3 আর r, এটা তো কনস্ট্যান্ট, তাহলে সম্পর্কটা দাঁড়াচ্ছে T ডিভাইডেড বাই m। তাহলে এই জায়গায় আমরা যদি C1/C2 করি, তাহলে রুটের মধ্যে C এর সাথে T এর সম্পর্ক সমানুপাতিক। তাহলে C1 যদি উপরে থাকে তাহলে T1 ও রুটের মধ্যে উপরে থাকবে, T2 নিচে থাকবে।
আর সি এর সাথে এম এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে C1 যদি উপরে থাকে রুটের মধ্যে M1 নিচে থাকবে আর M2 উপরে থাকবে। এবার ভ্যালুগুলো জাস্ট বসাই দাও, ভ্যালুগুলো যদি তুমি এখানে বসাই দাও তাহলে T1 এর ভ্যালু কত 300 কেলভিন, 300 কেলভিন তাপমাত্রা। আচ্ছা টিও তো কনস্ট্যান্ট করে দিচ্ছে, তাহলে টি এর ব্যাপারটাও বাদ, টি এর ব্যাপারটাও বাদ, তাহলে এম এর শুধু সম্পর্ক। তাহলে M2 কার, M2 অক্সিজেনের, অক্সিজেনের ভর কত ভাই 32, আর আমার হাইড্রোজেনের ভর কত ভাইয়া 2, তার মানে 16, রুট 16 মানে 4। তার মানে জিনিসটা কি, হাইড্রোজেন আর অক্সিজেন হচ্ছে হাইড্রোজেন ইস টু অক্সিজেন ইকুয়াল টু 4:1। কত ভাইয়া 4:1। যদি শুধু হাইড্রোজেন অক্সিজেন চাই অ্যান্সার কি হবে 4:1, অ্যান্সার কি হবে 4:1। সবাই কি ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা? এটা সুন্দর একটা ম্যাথ ছিল, সুন্দর একটা ম্যাথ ছিল, যেহেতু তাপমাত্রাও একই বলে দিছে তো তাপমাত্রা নিয়েও আমরা কাজ করলাম না। যদি তাপমাত্রা সেম না বলতো তখন আমরা এখানে বসাইতাম। ওকে পোলাপান তোমরা একটু রেসপন্স করো, বুঝছো কিনা? ক্লিয়ার? ওকে নেক্সট চলো, নেক্সট আমাদের বলতেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ মানে CRMS প্রতি সেকেন্ডে এত, মানে CRMS এর ভ্যালু যেটা দেওয়া আছে 49330, এটা বলা আছে হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ডে। আচ্ছা আমাকে বলছে গ্যাসটির আণবিক ভর m কত, গ্যাসটির আণবিক ভর m কত। আচ্ছা গ্যাসটির আণবিক ভর m যদি আমরা খেয়াল করি, এতক্ষণ তোমাকে CRMS বেগ বের করতে বলছে, এবার আণবিক ভর বের করতে বলছে। তাহলে আমরা জানি CRMS সমান √3RT/m। তাহলে এখান থেকে তুমি এখন একটা কাজ করো, স্কোয়ারও করে দিলাম এই সাইডে, তাহলে CRMS যে বেগটা আছে এটা তো মিটার পার সেকেন্ডে নিয়ে আসো, সেন্টিমিটারে আছে তো 100 দিয়ে ভাগ করো, তাহলে 493.30 মিটার পার সেকেন্ডে চলে আসে। তাহলে এটা আসছে 493.30, এটাকে স্কোয়ার করে দিলাম, আর এটা হচ্ছে ফ্রি হয়ে যাচ্ছে √3 ইন্টু আর এর ভ্যালু কত বসাবো দেখো, এটা SI ইউনিটে বসাবা 8.314, টি এর ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি মানে 273, আর এম এর ভ্যালু তোমাকে বের করতে বলছে। সো এখানে জাস্ট এমটা এদিকে নিয়ে আসো, এই জিনিসটা নিচে নিয়ে যাও, তাইলে তোমার এম এর ভ্যালু দেখবা মোটামুটি 27.98, অ্যাপ্রক্সিমেটলি 28 আসবে, মানে গ্যাসটা হবে হচ্ছে নাইট্রোজেন। সো এটা হবে কারেক্ট অ্যান্সার 28। কারেক্ট অ্যান্সার কি হবে ভাইয়া 28। সবাই বুঝছো? ক্লিয়ার না? ক্লিয়ার আশা করি। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্সারটা মুখস্থ রাখবা, এটার ভ্যালু আসবে 28, অ্যান্সার মুখস্থ রাখবা। যশোর বোর্ড 22 আসছে, যে কোনো বোর্ডে এবার চলে আসবে। সো অ্যান্সার মুখস্থ রাখবা, দাগায় ফেলবা। এরপরে কি বলতেছে, কোন গ্যাস দ্বয়ের ব্যাপন হার সমান। দেখো একটা স্বাভাবিক কথা চিন্তা করো, একটা মোটা মানুষ আর একটা চিকন মানুষ, দুইজনকে দৌড়াইতে দিছো। চিকন মানুষ ফার্স্ট জোরে দৌড়ায় চলে যাবে, দৌড় প্রতিযোগিতায় জিতে যাবে। মোটা মানুষ দৌড়াইতে টাইম লাগবে, দৌড় প্রতিযোগিতায় হেরে যাবে। কিন্তু তারা কখন একই সাথে দৌড় প্রতিযোগিতায় জিততে পারে, একই সময়, ধরো একই সময় একটা রশি অতিক্রম করতে পারবে, যখন তারা সেম ওয়েটের, সেম ভরের। তার মানে কোন সময় গ্যাসের ব্যাপন হার সমান হবে, যখন তাদের ভর সমান হবে। তার মানে এখন তুমি ভর বের করবা, যেটাই সমান পাবা তখনই গ্যাসের ব্যাপন হার সমান হবে। সো প্রথমটা একটু খেয়াল করো, নাইট্রোজেন হচ্ছে 14 28, কার্বন হচ্ছে 12 24, হাইড্রোজেনের 4 28, তার মানে এটাও 28 এটাও 28। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। কারেক্ট অ্যান্সার কি ভাইয়া? কারেক্ট অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। সবাই বুঝতে পেরেছো কনসেপ্টটা? জাস্ট এটা এমনিতেই পারা যায়, তুমি এমনিতেই পারবা। আরেকটা যদি বুঝাই, তোমার ব্যাপন হারের সূত্রগুলো একটু লিখে দিই, তোমরা একটু মাথায় রাখবা যে কোনো গ্যাসের ব্যাপন হার আর তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। গ্রামের গ্যাস ব্যাপন সূত্র, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক, তার হচ্ছে শেষ এই সময় যে দূরত্ব অতিক্রম করে তার সাথে সমানুপাতিক। এই যতটুকু গ্যাস যতটুকু দূরত্ব অতিক্রম করে ঠিক ততটুকু কি গ্যাস হচ্ছে যতটুকু দূরত্ব যেতে পারে ততটুকু জায়গা বা আয়তন সে দখল করে ফেলে। তাহলে এক্স আর ভি আয়তন এই দুইটা প্রপোর্শনাল। আর আমরা জানি কোনো একটা গ্যাসের হার হচ্ছে, বা কোনো একজনের স্পিড, বেগ মানে কি? বেগ মানে সে একক সময়ের সাপেক্ষে যতটুকু ডিস্টেন্স সে অতিক্রম করতে পারে। তার মানে এই বেগ মানেই তো এটা হচ্ছে হার বা হচ্ছে রেট। তাহলে রেট জিনিসটা হচ্ছে সময়ের সাথে, দেখো তো কি, ব্যস্তানুপাতিক। তাহলে এটা হচ্ছে সময়ের সাথে ব্যস্তানুপাতিক। সো এই সূত্রগুলো একটু ভালোভাবে ভাই মনে রাখো। তাহলে আমি যদি এখান থেকে বলি R1/R2 ইকুয়ালস টু √d2/d1 ইকুয়ালস টু √m2/m1 ইকুয়ালস টু শুধু x1/x2 v1/v2 ইকুয়ালস টু t2/t1। এখানে আমি একটা ভুল লিখছি, টি এর সাথে ব্যস্তানুপাতিক,
একটু আগে তো বললাম ব্যস্তানুপাতিক, এই যে আর এর সাথে টি ব্যস্তানুপাতিক, এই জিনিসটা তো বললামই মুখে, একটু ভুল হয়েছিল ঠিক করে দিছি। ওকে, তো আমরা নেক্সটে যাচ্ছি। কোন গ্যাসটির ব্যাপন হার সবচেয়ে বেশি? কোনটা খুব দ্রুত দৌড়াইতে পারে, যার ভর কম? তো ভর কম কার? বিউটেন, প্রোপেন, ইথেন না মিথেন? ভাইয়া মিথেন হচ্ছে 1 কার্বন, ইথেন হচ্ছে 2 কার্বন, প্রোপেন হচ্ছে 3 কার্বন, বিউটেন হচ্ছে 4 কার্বন। সো তুমি দেখো এখানে কার্বন কম, হাইড্রোজেন কম, এটার ভর কম, এটা বেশি দ্রুত দৌড়াইতে পারবে। এটা রাজশাহী বোর্ড 23-এর কোশ্চেন। ইজি না? একদমই ইজি, সবাই একটু ঠান্ডা মাথায় করব। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আংশিক চাপ কত? এটা ডাল্টনের পার্শিয়াল প্রেসার থেকে আসছে। সো বায়ুমণ্ডলে নাইট্রোজেনের আংশিক চাপ বের করতে গেলে কোনো কিছুর আংশিক চাপ মানে কি? আংশিক চাপ পার্শিয়াল প্রেসার ইকুয়ালস টু মোল ভগ্নাংশ এক্স ইন্টু মোট চাপ, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশ মানে কি? নিজের মোল বাই সবার মোল, নিজের মোল বাই সবার মোল। সো নাইট্রোজেনের নিজের মোল কত? আমরা জানি নাইট্রোজেন বায়ুতে হচ্ছে 100 ভাগের মধ্যে 78 ভাগ থাকে। কত? 100 ভাগের মধ্যে 78 ভাগ থাকে। তাহলে নাইট্রোজেনের নিজেরটা কত? 78। নিজেরটা দাও উপরে। সবারটা কত? সবাই মিলে থাকে 100%, তাহলে সবারটা দাও নিচে। আর বায়ুমণ্ডলের চাপ কত? 1 atm। তাহলে এটা করলে তোমার অ্যান্সার আসে হচ্ছে ভাইয়া 0.78 atm। তাহলে নাইট্রোজেনের আংশিক চাপ হচ্ছে 0.78 atm। সেম ভাবে তোমাদেরকে আমি একটা কোশ্চেন করলাম, ভাইয়া বলো তো বায়ুমণ্ডলে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কত? এটা HW করবা। এটা ধরো এক্সামে নাইট্রোজেন আসছে, এবার অক্সিজেনটা আসতেই পারে, নাইট্রোজেন আসছে এবার অক্সিজেনটা আসতেই পারে, ঠিক আছে? সো তাহলে আমরা এটা HW করে ফেলবো সবাই। ওকে, আমরা নেক্সটে যাচ্ছি। এত গ্রাম অক্সিজেন এবং এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিশ্রণে কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ কত? দেখো কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ এখানে জিজ্ঞাসা করছে। ভাইয়া মোল ভগ্নাংশ মানে কি? মোল ভগ্নাংশ মানে হচ্ছে নিজের মোল বাই সবার মোল। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, কার্বন ডাইঅক্সাইডের মোল ভগ্নাংশ ইকুয়ালস টু নিজের মোল মানে এন অফ কার্বন ডাইঅক্সাইডটা উপরে, আর নিচে থাকবে সবার মোল মানে নিচে থাকবে কার্বন ডাইঅক্সাইডেরও প্লাস অক্সিজেনেরও, ঠিক আছে? এখন নিজের মোল বের করার জন্য কি করতে হবে? WN সমান সূত্র আমরা জানি না, n সমান কি? প্রদত্ত ভর ডিভাইডেড বাই আণবিক ভর, অথবা n সমান x ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার। সো এইগুলো আমরা দেখবো, সূত্রের ক্লাসটা যদি আমাদের কনফিউশন থাকে দেখবো আমরা। সো কার্বন ডাইঅক্সাইডের দেখো পরিমাণ দেওয়া আছে, তাহলে W এর ভ্যালু দেওয়া আছে 0.573, আর আণবিক ভর কত? 44। সেম জিনিসটা নিচে বসাও, 0.573 ডিভাইডেড বাই 44। আর এখানে অক্সিজেনের W কত? 1.032 ডিভাইডেড বাই আণবিক ভর হচ্ছে 32। সো এখান থেকে যা ভ্যালু আসে ভাইয়া তাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সো এটা সম্ভবত 0.287 আসবে, আমরা একটু দেখি 0.287 আসবে, আমরা একটু খেয়াল করি, আমরা এটা নিজেরা একটু বের করি। 0.573 ডিভাইডেড বাই 44, নিচে আসতেছে 0.573 ডিভাইডেড বাই 44 প্লাস আমাদের আসছে 1.032 ডিভাইডেড বাই 32। সো জিনিসটা আসে হচ্ছে ভাইয়া 0.287। দেখছো এগুলো মুখস্থ কেন মুখস্থ বলো তো? এইগুলো এই কোশ্চেনটাই মেডিকেলে আসছে। মেডিকেলে কি ক্যালকুলেটর আছে? নাই। কিন্তু কারা পারবে? যারা এটা অনুশীলনী থেকে আসছে, হাজারি নাকসারের অনুশীলনী যারা করে করে মুখস্থ করে ফেলবে তারা এটা দাগাই ফেলতে পারবে। আর যারা হচ্ছে অনুশীলনী মুখস্থ করবে না বা হচ্ছে মানে বেশি প্র্যাকটিস করবে না, পরীক্ষার হলে যে দাগাইতে যাবে ক্যালকুলেশন করে, তাদের চান্স হবে না। তুমি যদি এটা স্কিপ করো পরীক্ষার হলে, যদি আগে প্র্যাকটিস না থাকে স্কিপ করো, তাহলে তোমার চান্স হবে। তুমি যদি পরীক্ষার হলে এটা বসে মিলাইতে যাও আগে প্র্যাকটিস না করে, তোমার চান্স হবে না। সো বি কেয়ারফুল, ঠিক আছে? নেক্সটে যাচ্ছি। বৃষ্টির পানির পিএইচ কত? দেখো ভাইয়া স্বাভাবিক বৃষ্টির পানি, এটা কিন্তু তোমাকে অ্যাসিড বৃষ্টি বলে নাই। সো আমরা জানি স্বাভাবিক যে বৃষ্টির পানি এটা একটু অ্যাসিডিক প্রকৃতির হয়, স্বাভাবিক বৃষ্টির পানি হালকা অ্যাসিডিক। সো স্বাভাবিক বৃষ্টির পানিতে আমাদের যেই অ্যাসিডটা থাকে সেটা হচ্ছে খুবই দুর্বল অ্যাসিড, H2CO3 কার্বনিক অ্যাসিড থাকে। কারণ কি? আমাদের বৃষ্টির পানিতে কি থাকে? পানি, আর পরিবেশে থাকে কার্বন ডাইঅক্সাইড, দুইটা মিলে কার্বনিক অ্যাসিড ফর্ম করে। এই কার্বনিক অ্যাসিডের পিএইচ 5.6 এর চেয়ে বেশি হবে। স্বাভাবিক বৃষ্টির পানির পিএইচ 5.6 এর চেয়ে বেশি হবে। তাহলে 5.6 এর চেয়ে বেশি, আবার কার্বনিক অ্যাসিড যেহেতু অ্যাসিড, তাহলে 7 এর চেয়ে কম হবে, 7 এর চেয়ে কম হবে। এই রেঞ্জে কে আছে? 7 এর চেয়ে বেশি এটা আগেই বাদ, 7 এর চেয়ে 7 এটা আগেই বাদ, এইটা 5.6 এর চেয়ে এটাও বেশি বাদ,
এইটা হবে কারেক্ট অ্যান্সার। সবাই বুঝতে পেরেছো? মুখস্থ করবা? মুখস্থ তো করবাই, ঠিক আছে, বুঝে পড়ো। আচ্ছা, এবার অ্যাসিড বৃষ্টির কথাটাও বলে দিই। অ্যাসিড বৃষ্টিতে মূলত সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড থাকে। এখন প্রশ্ন হচ্ছে সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডটা আসে কই থেকে? এটা আসে সালফারের বিভিন্ন অক্সাইড থেকে, এটা আসে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড থেকে। সো সালফারের বিভিন্ন অক্সাইডগুলো কিভাবে তৈরি হয়? দেখো, সালফারের সাথে অক্সিজেন যুক্ত হয়ে গেলেই সালফার ডাইঅক্সাইড যুক্ত হয়ে যাচ্ছে। সালফার ডাইঅক্সাইডের সাথে হাফ অণু অক্সিজেন যোগ করলে সালফার ট্রাইঅক্সাইড যুক্ত হয়ে যাচ্ছে। সালফার ট্রাইঅক্সাইডের সাথে পানি যোগ করলেই সালফিউরিক অ্যাসিড তৈরি হয়ে যাচ্ছে। সেম ভাবে নাইট্রোজেন আর অক্সিজেন যখন বজ্রপাত হয় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তৈরি হয়। 3000 ডিগ্রি সেন্টিগ্রেডে দুই অণু এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড তৈরি হয়, ঠিক আছে। এই নাইট্রিক অক্সাইডের সাথে তুমি যদি হাফ অণু অক্সিজেন যোগ করো, নাইট্রোজেন ডাইঅক্সাইড হয়। নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন প্লাস পানি অ্যাড করলে এখান থেকে তুমি নাইট্রিক অ্যাসিড পেয়ে যাও। সো মোটামুটি এই হচ্ছে তোমার বজ্রপাতের রিয়াকশনগুলা সব একসাথে পড়াই দিলাম। বা এটা হচ্ছে তোমার অ্যাসিড বৃষ্টিতে যে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড থাকে তাদের রিয়াকশনগুলা। লাস্ট যে তথ্যটা এখান থেকে মনে রাখা লাগবে, অ্যাসিড বৃষ্টির পিএইচ ভ্যালু। অ্যাসিড বৃষ্টির পিএইচ হচ্ছে 5.6 হতে পারে বা এর কম হয়। এর কম কত পর্যন্ত? 3.5 পর্যন্ত। সামনে যতবার আসবে যদি এই তথ্যগুলো তোমরা না পারো, তোমাদের কিন্তু শাস্তি আমি দিব, ঠিক আছে? বি কেয়ারফুল। এগুলো একটু দ্রুত প্র্যাকটিস করো। চিটাগাং বোর্ড 23-এর কোশ্চিন এটা, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝছো কিনা? এই সবাই রেসপন্স করো। নেক্সটে আমরা চলে যাচ্ছি। নিচের কোন পদ্ধতিতে সহজে পানির স্থায়ী ক্ষরতা দূর করা যায় না? স্থায়ী ক্ষরতা দূর করার জন্য দেখো, কোনো কিছু যখন স্থায়ী হয়ে যায় সেটা খুব সহজে দূর করা যায় না, সেটা অনেক কমপ্লেক্স কিছু মেথডের মাধ্যমে দূর করা লাগে। সো ক্ষরতা প্রাণীতে ফেনা তৈরি করতে বাধা দেয়, এটা একটা হচ্ছে পদ্ধতি। বা এখানে যখন আমাদের বিভিন্ন খনিজ আয়নগুলো যুক্ত থাকে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম হচ্ছে, তারপর হচ্ছে ক্যালসিয়াম, অ্যালুমিনিয়ামের বিভিন্ন ধাতুগুলো যুক্ত থাকে, তখন পানিটা ক্ষয় হয়ে যায়। সো ক্ষরতা দুই ধরনের, একটা আছে হচ্ছে স্থায়ী ক্ষরতা, একটা অস্থায়ী ক্ষরতা। সো স্থায়ী ক্ষরতাটা মনে রাখবা ফুটিয়ে দূর করা যায় না। ফুটানো খুব ইজি না, কিন্তু এটা ফুটিয়ে দূর করা যায় না। এখন ফুটিয়ে দূর করা যায় না, তুমি এতটুকু তথ্যই ধরো জানো। স্থায়ী ক্ষরতা ফুটিয়ে দূর করা যায় না, অস্থায়ী ক্ষরতা ফুটিয়ে দূর করা যায়। তাহলে এখানে কি কি আছে? স্ফুটন, কস্টিক সোডা সংযোজন, সোডিয়াম কার্বনেট, পাতন, এইগুলো সব কঠিন। কিন্তু স্ফুটন মানে এই যে স্ফুটন মানে কি, এটাই কিন্তু একটু ভালোভাবে বললে ফোটানো। তাহলে ফোটানো, এই ফুটিয়ে কি স্থায়ী ক্ষরতা দূর করা যায়? যায় নাই জিজ্ঞাসা করছে, তাহলে ফুটিয়ে স্ফুটন প্রক্রিয়ায় দূর করা যায় না। ক্লিয়ার ব্যাপারটা? কোশ্চিনটা বুঝে অ্যান্সার করো, হ্যাঁ? আচ্ছা, এখানে যেহেতু ক্ষরতার কথাটা চলে আসছে বা আমরা হচ্ছে পানির বিশুদ্ধতার মানদণ্ডের কথাটা চলে আসছে, সামনে আমরা এটা ব্যাখ্যা করে নিব। হ্যাঁ, 5.6 মেবি অ্যাসিড বৃষ্টিরটা, 5.6 হচ্ছে অ্যাসিড বৃষ্টিরটা, বা এর চেয়ে কম হতে পারে, 3.5 পর্যন্ত হতে পারে। 5.6 যদি থাকে অ্যাসিড বৃষ্টির পিএইচ কিন্তু 5.6 হতে পারে, ঠিক আছে? ওকে, নেক্সট। আচ্ছা, এরপরে আমরা কিছু কোশ্চেন দেখে নিচ্ছি যে বায়ুমণ্ডলের কোন স্তরের তাপমাত্রা সবচেয়ে বেশি? বায়ুমণ্ডলের কোন স্তরের তাপমাত্রা সবচেয়ে বেশি? বলো তো ভাইয়া, কোন স্তরের তাপমাত্রা সবচেয়ে বেশি? বায়ুমণ্ডলে আমাদের হচ্ছে কয়েক ধরনের স্তর আছে, ঠিক আছে? একটা হচ্ছে প্রথম থেকে যদি আমরা বলি, আমাদের হচ্ছে ট্রোপোস্ফিয়ার, তারপরে আমাদের হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে আমাদের হচ্ছে মেসোস্ফিয়ার, আর লাস্টে আমাদের আছে হচ্ছে থার্মোস্ফিয়ার। সো এই চারটা স্তর আছে। এখন তোমাদের আমি কিছু তথ্য বলে দিই। বিস্তৃতি, এটা হচ্ছে 0 থেকে 15 কিলোমিটার, এটা 15 থেকে 50 কিলোমিটার, এটা 50 থেকে 85 কিলোমিটার, এটা হচ্ছে 85 থেকে 500 কিলোমিটার। সো তুমি যত উপরের দিকে উঠবা ভাইয়া, যত উপরের দিকে উঠবা তত কি হয় বলো তো? বায়ুর চাপ কমতে থাকে না বাড়তে থাকে? বায়ুর চাপ কমতে থাকে না বাড়তে থাকে? চাপ কমতে থাকে, তাই তো? রক্ত বেরোয় যায়, কিন্তু একটা পর্যায়ে গেলে আর কিন্তু নাক দিয়ে রক্ত বেরোয় যায়। তাহলে তুমি আমাকে বলো চাপ বাড়ে না কমে? কিন্তু যত উপরে যাবা সচরাচর ধারণা টেম্পারেচারটা বাড়বে, টেম্পারেচার বাড়বে। সো
তুমি যখন ট্রোপোস্ফিয়ারে থাকবা টেম্পারেচার বৃদ্ধি পাবে, এটা মনে হইতে পারে না, টেম্পারেচার কমবে। স্ট্রেটোস্ফিয়ারে যে টেম্পারেচারটা বাড়বে, তাহলে এটাই টেম্পারেচার কমলে পরেরটাই বাড়বে, পরে এটাই বাড়ছে তাহলে এটাই আবার কমবে, এটাই বাড়বে, মানে এই জিনিসটা একটা অপরটার সাথে এভাবে মনে রাখা যায়। সো আমাদের ট্রোপোস্ফিয়ারের টেম্পারেচার কমে গেছে, স্ট্রেটোস্ফিয়ারের টেম্পারেচার বেড়ে গেছে। স্ট্রেটোস্ফিয়ারে টেম্পারেচার বাড়ার একটা স্পেশাল কারণ হচ্ছে এই স্ট্রেটোস্ফিয়ার যে অঞ্চলটা আছে এই জায়গায় আমাদের ওজোন গ্যাস থাকে। এই ওজোন গ্যাস সূর্যের ইউভি রশ্মি শোষণ করে আমাদের ক্ষতিকারক রশ্মি থেকে বাঁচায় রাখে। তাহলে এটা হচ্ছে ইউভি রশ্মি শোষণ করে। ইউভি রশ্মি শোষণ করার কারণে এই স্তরের টেম্পারেচারটা বেড়ে যায়, ঠিক আছে। সো টেম্পারেচার বাড়ে ঠিক আছে, কিন্তু টেম্পারেচার লাস্টে যে আরো বাড়ছে কোথায়? থার্মোস্ফিয়ারে। তোমরা আমাকে অ্যান্সার দাও কোন স্তরের তাপমাত্রা সবচেয়ে বেশি? অনেকে স্ট্রেটোস্ফিয়ার দাগাইতে পারো, স্ট্রেটোস্ফিয়ারে টেম্পারেচার বাড়ে ঠিক আছে, বাট থার্মোস্ফিয়ারে যে অনেক বেশি হয় টেম্পারেচার। সো আমাদের অ্যান্সার কি হবে ভাইয়া? অ্যান্সার হবে থার্মোস্ফিয়ার। আচ্ছা, এখন দেখো টেম্পারেচার কমতে আছে কোথায়? এই যে মেসোস্ফিয়ার। সো মেসোস্ফিয়ার, এই জন্য মেসোস্ফিয়ারকে বলা হয় বায়ুর শীতলতম স্তর, বায়ুর শীতলতম স্তর। সো এখানে টেম্পারেচারটা তোমরা একটু বই থেকে পড়বা, শীতলতম স্তর মানে এখানে টেম্পারেচারটা অনেক বেশি, অনেক বেশি রিডিউস হয়ে যায়। আচ্ছা, এখন আমরা যে ট্রোপোস্ফিয়ার অঞ্চলে আছি সেটাকে আমাদের বলা হয় ভূমি স্তর বা ভূস্তর। এখানে ঝড় ঝঞ্ঝা বিভিন্ন কিছু হয়, ঝড় ঝঞ্ঝা বৃষ্টি এরকম বিভিন্ন কিছু দেখা যায়, তাই ট্রোপোস্ফিয়ার অঞ্চলকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল, মানে এটা খুবই রেগে থাকে। একজন ক্ষুব্ধ হলে পরের জনকে শান্ত হইতে হয়, নাহলে সংসারে অশান্তি শুরু হয়ে যায়। তাহলে স্ট্রেটোস্ফিয়ারকে বলা হবে শান্ত মণ্ডল, আর শান্ত মণ্ডল দিয়ে যুদ্ধ বিমান বা জেট বিমানগুলো চলাচল করতে পছন্দ করে। তাহলে এখানে জেট বিমান চলাচল করে, জেট বিমান, আর উপর দিয়ে অ্যারোপ্লেন চলে, এটা লিখে নিও। উপর দিয়ে কোথায়? ট্রোপোস্ফিয়ার দিয়ে অ্যারোপ্লেন চলে, ঠিক আছে। মেসোস্ফিয়ারে টেম্পারেচার সবচেয়ে কমে যায়, এটাকে বলা হয় শীতলতম স্তর। থার্মোস্ফিয়ারে আমাদের আর একটা নাম আছে, থার্মোস্ফিয়ারের আর একটা নাম হচ্ছে এখানে অণুগুলো, গ্যাসের যেই গ্যাসীয় কণাগুলো আছে বা আমাদের যারা আছে তারা হচ্ছে আয়ন আকারে থাকে, তাই এটাকে বলে আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার, ঠিক আছে। এটাকে কি বলা হচ্ছে ভাইয়া? আয়োনোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, ঠিক আছে। এটাকে কি বলা হচ্ছে? আয়োনোস্ফিয়ার। সো এখানে তুমি এরকম বিভিন্ন আয়ন দেখতে পারবা। সো মোটামুটি এই হচ্ছে আমাদের অবস্থা। আর ট্রোপোস্ফিয়ারে আমাদের গ্যাসগুলো থাকে, এই গ্যাসগুলো হচ্ছে নাইট্রোজেন গ্যাস থাকে মোটামুটি, নাইট্রোজেন গ্যাস থাকে মোটামুটি হচ্ছে 78% 09, অক্সিজেন মোটামুটি আমাদের 20.94%, কার্বন ডাইঅক্সাইড আমাদের মোটামুটি হচ্ছে 0.033%, আর আমাদের যে নিষ্ক্রিয় গ্যাস আর্গন মোটামুটি আমাদের থাকে হচ্ছে 0.93%। সো এরকম বেশ কিছু আমাদের তথ্য আছে। সো এই একটা স্লাইড যদি তুমি ঠিকমতো পড়ো, তোমার বায়ুমণ্ডলের স্তরের যাবতীয় কোশ্চিন পড়া হয়ে গেছে। একটা বাড়ির কাজ দিছি যে এখানে শীতলতম স্তরে টেম্পারেচার কত হয়, ঠিক আছে। ওকে, ডান। নেক্সট, কোনটি বৈশ্বিক উষ্ণতা, কোনটি বৈশ্বিক তাপমাত্রার জন্য বেশি দায়ী? আমরা জানি কার্বন ডাইঅক্সাইড এটা পরিবেশে অনেক বেশি আছে, বেশি পরিমাণে তৈরি হয়, সো এটা বায়ুতে তাপমাত্রাটাকে বাড়ায় দিচ্ছে, কারণ এটা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। সো কার্বন ডাইঅক্সাইড উইল বি কারেক্ট অ্যান্সার। এটাও গ্রিন হাউস, এটাও গ্রিন হাউস, এটাও গ্রিন হাউস, বাট কার্বন ডাইঅক্সাইডটা পরিবেশে বেশি পরিমাণে আছে, সো এটা বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী। এর পরের কোশ্চিন হচ্ছে বায়ু দূষণের কারণ কোনটি? বায়ু দূষণ মানে কি? বায়ু দূষণ তখনই হবে যখন পরিবেশে গ্যাস নির্গত হবে। সো এখানে দেখো দাবানল, হ্যাঁ দাবানলের কারণে তোমার দেখবা ওই যে গাছে গাছে কি হয়, গাছে গাছে মোটামুটি পাতায় পাতায় কিভাবে যেন সংঘর্ষ হয়, আগুন ধরে যায়, আগুন ধরলে কি ধোয়ার ফলে বায়ু দূষণ হচ্ছে। ডিডিটি হচ্ছে একটা কীটনাশক, এইটা ফসলে দেওয়া হয় যখন বৃষ্টি হয়। এই ডিডিটি কীটনাশকটা হচ্ছে কি হয়, পানির সাথে মিশে পানির ক্ষতি করে, পানি দূষণ করে, ডিডিটি নট বায়ু দূষণ করে, তাহলে এটা হচ্ছে ভুল। ফটোকেমিক্যাল স্মোক, হ্যাঁ ফটোকেমিক্যাল স্মোক হচ্ছে এক ধরনের স্মোক বা ধোঁয়া, যেটা আমাদের হচ্ছে ভোরবেলা নিচু আকাশে জমা হয়, ঠিক আছে, ভোরবেলা নিচু আকাশে জমা হয়। সো এখানে বেশ কিছু গ্যাস থাকে, পড়বা ফটোকেমিক্যাল স্মোকে কি কি গ্যাস থাকে, মাস্ট পড়বা। তো ফটোকেমিক্যাল স্মোক হচ্ছে কারেক্ট, দাবানলও কারেক্ট। তাহলে অ্যান্সার কি হবে? 1 আর 3। অ্যান্সার কি হবে ভাইয়া? 1 আর 3। সবাই আশা করি বুঝতে পেরেছো। বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? ভাইয়া একটা আছে হচ্ছে গ্রহণযোগ্য মাত্রা, আর একটা হচ্ছে সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা। দেখো নিরাপদ মাত্রা, একটা আছে হচ্ছে নিরাপদ মাত্রা, দেখো একটা আছে হচ্ছে নিরাপদ মাত্রা, সেটা হচ্ছে 0.01 ppm বা ppm কে লেখা হচ্ছে মিলিগ্রাম পার লিটারে লিখে। আচ্ছা,
আরেকটা হচ্ছে টিএলভি, থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু, বা এটাকে বলা হয় থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু, সর্বোচ্চ সহনশীল মাত্রা, সর্বোচ্চ সহনশীল মাত্রা, যেটাকে আমরা বলবো 0.05 ppm বা মিলিগ্রাম পার লিটার। তো তোমরা এখন অ্যান্সার দাও তো, বাংলাদেশে সবকিছু একটু বেশি বেশি থাকে। তো বাংলাদেশের সর্বোচ্চ গ্রহণযোগ্য মাত্রা যেটা ধরা হয় সেটা হচ্ছে 0.05, ঠিক আছে, 0.05 সর্বোচ্চটাই ধরা হয়। 0.05 দেখো কোশ্চেনে খ্যাচ দেখো, মিলিগ্রাম পার লিটার দিছে, আবার গ্রাম পার লিটার দিছে। গ্রাম পার লিটার মানে ppm না, মিলিগ্রাম পার লিটার মানে ppm। সবাই বুঝতে পেরেছো? এই যে সি নাম্বার বলছে, মেবি সি, না সি তো না, বি। আচ্ছা নেক্সট, পানীয় জলে WHO অনুমোদিত TDS এর সর্বোচ্চ মান কত? দেখো পানীয় জলে TDS এর মান সর্বোচ্চ কত সেটা আমাদের জানতে হবে। আমরা এখন একটা ছক শিখবো যেটা হচ্ছে পানির বিশুদ্ধতার মানদণ্ডের ছক। আমরা একটু এটা ভালো করে দেখি। দেখো পানির বিশুদ্ধতার মানদণ্ড নির্ণয় করা হয় 6টা সূচক দ্বারা। কয়টা সূচক দ্বারা ভাইয়া? 6টা সূচক দ্বারা। পানির বিশুদ্ধতার মানদণ্ড 6টা সূচক দ্বারা নির্ণয় করা হয়। 1 নাম্বার পানির পিএইচ। পানির পিএইচ WHO কর্তৃক নির্ধারিত যেই 4টা আছে সেখানে 6.5 থেকে 8.5 এর মধ্যে থাকতে হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পানির ক্ষরতা। পানির ক্ষরতা, সো পানির ক্ষরতা বলে একটা টার্ম আছে, সেটা আমি আলাদা করে একটু শিখবো, সামনে শিখবো। এরপর আছে হচ্ছে পানির ডিও। ডিও মানে হচ্ছে পানিতে ডিজলভ অক্সিজেন। কি ভাইয়া? পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ। সো ডিজলভ অক্সিজেন যেটা পানিতে, সেটার পরিমাণ আমাদের বইয়ের মধ্যে আছে 5 থেকে 6 ppm। আর একটা বইয়ে বা লিখে লেখা আছে 4 থেকে 8 ppm। সো তুমি দুইটা একটু কষ্ট করে মনে রাখো। এখন ডিওর পরে কি আসে ভাইয়া? ডিওর পরে আসে হচ্ছে বিওডি। বিওডির পূর্ণরূপ কি ভাইয়া? বিওডির পূর্ণরূপ হচ্ছে বায়োকেমিক্যাল, বায়োকেমিক্যাল বা অনেকে বায়োলজিক্যালও বলে, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এটা কি বুঝায়? এটা বুঝায় হচ্ছে পানিতে দ্রবীভূত অক্সিজেন তো আছে একটা, এই অক্সিজেন থেকে অক্সিজেনটা জৈব দূষককে পচাইতে হবে। দেখো আমি একটা মানে ওইভাবে বুঝালে বুঝবা না। দেখো পানিতে দ্রবীভূত কিছু জৈব দূষক আছে, এই জৈব দূষককে পচাতে পানির ডিও থেকে মানে দ্রবীভূত অক্সিজেন থেকে যতটুকু অক্সিজেন ক্ষয় হচ্ছে বা ব্যয় হচ্ছে তাকেই বলা হচ্ছে বিওডি। তার মানে বিওডি হচ্ছে পানিতে দ্রবীভূত যে অক্সিজেন আগে ছিল সেখান থেকে জৈব দূষককে পচাতে যে পরিমাণ অক্সিজেন ব্যয় হলো সেটাকে বলা হচ্ছে বিওডি, বায়োকেমিক্যাল বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। সো এইটার একটা স্ট্যান্ডার্ড ভ্যালু WHO নির্ধারণ করছে, সেটা হচ্ছে 6 ppm। তাহলে এটা কোন দূষককে পচাতে? জৈব দূষক, অনলি জৈব দূষককে পচাতে পানির ডিও থেকে যে পরিমাণ অক্সিজেন ব্যয় হচ্ছে। সিওডি, সিওডি দেখো সিওডি মানে হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। সো এখন সিওডি জিনিসটা কি? আগে পানির ডিও থেকে জৈব দূষক পচাতে হচ্ছিল, এখন পানির ডিও থেকে জৈব প্লাস অজৈব উভয় দূষকই পচাইতে হবে। তাহলে জৈব দূষক পচাইতে যদি যে পরিমাণ অক্সিজেন ব্যয় হইতো, জৈব প্লাস অজৈব দূষক পচাতে বা জারিত করতে বেশি অক্সিজেন ব্যয় হবে, তার মানে পানির সিওডির মানটা বড় হবে। কোশ্চিন আসে কোনটার মান বড়, সিওডি বড় না বিওডি বড়? সিওডিতে জৈব অজৈব দুইটা দূষকই পচাতে ডিও থেকে কতটুকু অক্সিজেন ব্যয় হচ্ছে এটা, আর বিওডি হচ্ছে জাস্ট জৈব দূষক, তাহলে সিওডির মান বড়। সো সিওডির এই ভ্যালুটা একটু বড় দিছে, লাস্ট ভ্যালু 10 ppm। আর লাস্টে থাকতেছে আরেকটা যেটা হচ্ছে টিডিএস। টিডিএস হচ্ছে টোটাল ডিজলভ সলিড, অর্থাৎ পানিতে দ্রবীভূত খনিজ। সো পানিতে দ্রবীভূত খনিজ মানে কি? যেমন পানিতে দ্রবীভূত থাকতে পারে বিভিন্ন টাইপসের আমাদের খনিজ আয়নগুলা, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বিভিন্ন টাইপসের আমাদের যে খনিজগুলা এগুলো থাকতে পারে। সো এটার একটা থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু আছে, সেটা হচ্ছে 500 ppm। সো এটাই আমাদের কোশ্চিন করছিল যে আমাদের 500 ppm হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। পানীয় জলে WHO অনুমোদিত TDS এর মাত্রা কত? 500 ppm। তো সবাই আশা করি একসাথে সবগুলো পড়ে ফেলছো, ইনশাল্লাহ আমরা সামনে পারবো। আদর্শ পানির ডিও পরিসীমা কত? তাহলে যারা এখন পড়ছো তারা একটু কমেন্ট করে ফেলো। দুইটা ভ্যালু পড়ছি, একটা হচ্ছে 5 থেকে 6 আর একটা হচ্ছে 4 থেকে 8। তাহলে এটা আমরা কি দেখাবো ভাইয়া? 5 থেকে 6 তো নাই, কি আছে? 4 থেকে 8। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিচের কোন পদ্ধতি সহজে পানির স্থায়ী ক্ষরতা দূর করার জন্য ব্যবহার করা যায় না? আমরা আগেই শিখছি স্থায়ী ক্ষরতা দূর করার জন্য, স্থায়ী ক্ষরতা ফুটিয়ে দূর করা যায় না। সেই কোশ্চেনটা রিপিট আসছে, এটা হবে স্ফুটন। সো আমি আরেকটু বলে দিই স্থায়ী ক্ষরতার ব্যাপারটা, যেহেতু ক্ষরতার কথা আসছে আলাদা করে বলতে চাইছিলাম, ক্ষরতার কথাটা এবার আলোচনা করে দিই। ক্ষরতা হচ্ছে দুই ধরনের।
একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী। সো যখন পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, দেখো বলি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এইগুলোর বাইকার্বনেট সল্ট থাকে তখন তাকে বলা হয় স্থায়ী ক্ষারতা। আর যখন পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়ামের সালফেট, ক্লোরাইড এই লবণগুলো থাকে তখন তাকে বলা হয়, সেই পানিকে বলা হয় অস্থায়ী ক্ষার পানি। স্থায়ী ক্ষারতা ফুটিয়ে দূর করা যায়, অস্থায়ী ক্ষারতা ফুটিয়ে দূর করা যায় না। এটা দূর করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে। একটা আছে হচ্ছে পারমুটিট প্রণালী, ঠিক আছে। তারপর এখানে আরো কিছু পদ্ধতি আছে, সোডিয়াম কার্বনেট সংযোজন, পাতন, কস্টিক সোডা সংযোজন, এগুলো লিখে নিও, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি বেসিক কথাবার্তা। তাহলে ফুটিয়ে যদি দূর করা যায় তাহলে কি লবণ? বাইকার্বনেট। তাহলে চিন্তা করো ক্যালসিয়াম বাইকার্বনেট ছিল, এটাকে তাহলে এখন ফুটাও, ফুটাও মানে তাপ দাও, তাপ দাও মানে এটাকে আবার স্ফুটনও বলে, স্ফুটন। পাতন করে কিন্তু অস্থায়ী দূর করা হয়। স্ফুটন মানে ফুটিয়ে, ভুল লিখলাম, পুরো জিনিসটাই তো উল্টা লিখছি। আচ্ছা বি কেয়ারফুল, দেখো আমার একটু ভুল হয়েছে। অস্থায়ী ক্ষারতা যখন বলা হবে, এই জায়গায় একটু ভালোভাবে খেয়াল করো, একটু ভালোভাবে খেয়াল করো। অস্থায়ী ক্ষারতা যখন বলা হবে তখন সেখানে বাইকার্বনেট লবণ থাকবে। স্থায়ী ক্ষারতা যখন বলা হবে, স্থায়ী ক্ষারতা যখন বলা হবে তখন সেখানে সালফেট, ক্লোরাইড লবণ থাকবে। মানে জাস্ট জিনিসটা উল্টা লিখছি। অস্থায়ী ক্ষারতা ফুটিয়ে দূর করা যায়, স্থায়ী ক্ষারতা ফুটিয়ে দূর করা যায় না। সো যেহেতু ফুটিয়ে দূর করা যায় তাহলে আমরা এটাকে ফুটাইলে কি হবে? ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে, যেটার অদক্ষেপ পড়বে আর পানিটা আলাদা থাকবে। সো উপর থেকে পানিটাকে ছেঁকে নিব, পাত্রের নিচে ক্যালসিয়াম কার্বনেটের অদক্ষেপ পড়বে। স্থায়ী ক্ষারতা ফুটাইলে দূর হয় না। সো জিনিসটা আশা করি ক্লিয়ারলি বুঝছো। আমার একটু জাস্ট হেডিংটা উল্টা হয়ে গেছিল। সো এই হচ্ছে আমাদের হচ্ছে ক্ষারতা রিলেটেড। তাহলে আমরা পানির বিশুদ্ধতার মানদণ্ড, পিএইচ, ক্ষারতা, ডিও, বিওডি, সিওডি, টিডিএস সবগুলো পড়ে ফেলছি। ডান। নেক্সট আমাদের বলছে অ্যাসিড বৃষ্টির জন্য কোনটি দায়ী? ভাইয়া আগেই পড়ে আসছি অ্যাসিড বৃষ্টি নিয়ে, তাহলে ওই পোর্শন ডান। অ্যাসিড বৃষ্টির জন্য আমাদের দায়ী হচ্ছে মোটামুটি সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেনের অক্সাইডগুলা, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এরা। তাহলে আমাদের এখানে সালফার ডাইঅক্সাইড, ইটস উইল বি কারেক্ট অ্যান্সার। নেক্সট আমরা যাচ্ছি, নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? সো গ্রিন হাউস গ্যাস নয়, আমরা জানি মিথেন হচ্ছে গ্রিন হাউস গ্যাস, সিএফসি গ্রিন হাউস গ্যাস, নাইট্রাস অক্সাইড গ্রিন হাউস গ্যাস, বাট NO2 এইটা গ্রিন হাউস গ্যাস না, ক্লোরিন হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস না। তাহলে এটা হবে কারেক্ট অ্যান্সার। এখন গ্রিন হাউস যেই গ্যাসগুলো আছে তাদের পার্সেন্টেজগুলো একটু কষ্ট করে আমরা মনে রাখবো, ঠিক আছে। তো প্রথম আছে কার্বন ডাইঅক্সাইড, তারপরে আমাদের মোটামুটি আছে হচ্ছে সিএফসি, মিথেন, ওজোন, ঠিক আছে, ওজোন, N2O, আর হচ্ছে জলীয় বাষ্প বা H2O। এই 6টা হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস, ঠিক আছে। সো তোমাদের বইয়ের থেকে পার্সেন্টেজগুলো পড়ার কাজ থাকবে। এটা হচ্ছে 50%, ঠিক আছে, 50%। তারপরে ওজোন হচ্ছে 8%, N2O যেটা আছে এটা হচ্ছে 5%, জলীয় বাষ্প হচ্ছে বাকিটা, ঠিক আছে, জলীয় বাষ্প হচ্ছে বাকিটা। সিএফসি আর মিথেনের মধ্যে একটা ভেজাল আছে, সিএফসি 19% নাকি হচ্ছে মিথেন 19%, এই জিনিসটা নিয়ে আমারই আসলে মনে নাই। সো এই দুটার পার্সেন্টেজ তোমরা একটু দেখে নিবা। সিএফসি আর মিথেনেরটা জলীয় বাষ্প সম্ভবত 2%, ঠিক আছে। সো তাহলে আমাদের একটা হবে 19% আর একটা হবে 16%। দেখো 50 আর 58, 63 আর 2 65, ঠিক আছে, আর 35% থাকে। তাহলে কোনটা 19 কোনটা 16 জাস্ট এটা তোমরা দেখে নিবা, আমাকে এখনই জানাইতে পারো, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার। আমরা নেক্সটে চলে যাচ্ছি। অনুবন্ধী ক্ষারক বা অনুবন্ধী অ্যাসিড জিনিসটা নিয়ে প্রচুর কোশ্চিন আসবে, আমরা একটু এটা বুঝে নিই। অনুবন্ধী অ্যাসিড যদি কখনো বলে, অনুবন্ধী অ্যাসিড যদি কখনো বলে তাহলে যার অনুবন্ধী অ্যাসিড বলবে তার সাথে একটা হাইড্রোজেন কি করবা? যোগ করবা। যদি অনুবন্ধী ক্ষারক কখনো বলে, অনুবন্ধী ক্ষারক কখনো বলে তাহলে কি করবা? একটা হাইড্রোজেন মাইনাস করবা। তাহলে আমাকে এখন বলছে কি অনুবন্ধী ক্ষারক, তাহলে এই বিক্রিয়ায় HCl আর H2O বিক্রিয়া করে H3O+ আর ক্লোরিন তৈরি করছে। কোশ্চেন একটু টাফ আসছে, হালকা টাফ। তো খেয়াল করো
আমাকে আগে জানতে হবে ব্রোনস্টেট অ্যাসিডকে। ব্রোনস্টেট অ্যাসিড হচ্ছে ব্রোনস্টেট অ্যাসিডকে যে হচ্ছে হাইড্রোজেন আয়ন দান করে, আর ব্রোনস্টেট ক্ষারকে যে হাইড্রোজেন আয়ন গ্রহণ করে। সো খেয়াল করো এখানে হাইড্রোজেন আয়ন HCl এ আছে কয়টা? একটা। এই HCl থেকে তৈরি হয়েছে Cl মাইনাস, এখানে হাইড্রোজেন আছে 0টা। তাহলে এইখানে হাইড্রোজেনে একটা ছিল, এখানে 0টা ছিল, তাহলে এই HCl হাইড্রোজেন ডোনেট করছে। তাহলে ডোনেট করছে মানে এটা হচ্ছে আমার অ্যাসিড, আর এই অ্যাসিডেরই অনুবন্ধী ক্ষারক থাকে। তাহলে এই অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক হচ্ছে এই Cl মাইনাস, তাহলে অনুবন্ধী ক্ষারক হচ্ছে Cl মাইনাস। তুমি যদি আমার আবার কন্ডিশনটা মিলাও, অনুবন্ধী ক্ষারকে একটা হাইড্রোজেন মাইনাস করতে হয়। তাহলে দেখো এখানে H একটা আছে, আর এই অনুবন্ধী ক্ষারকে দেখো H একটা নাই, তাহলে একটা H মাইনাস করছো, তাহলে কারেক্ট আনসার হবে Cl মাইনাস। একবারে কনসেপ্ট ডান। তাহলে এই জিনিসটা কি, এখানে এটা ছিল হাইড্রোজেন 2টা, এর থেকে তৈরি হয়েছে H3O+, এখানে হাইড্রোজেন 3টা। তাহলে এই H2 একটা হাইড্রোজেন গ্রহণ করছে, হাইড্রোজেন যে গ্রহণ করে সে হচ্ছে বেস, তার মানে এটাকে আমরা বলবো ক্ষার। আর ক্ষারের কি থাকবে? অনুবন্ধী অ্যাসিড থাকবে। তাহলে এই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড হচ্ছে এইটা, যেখানে আমি আবার দেখতে পাচ্ছি অনুবন্ধী অ্যাসিডে একটা হাইড্রোজেন বেশি, এই যে একটা হাইড্রোজেন যোগ করা লাগছে। এবার তোমাকে আমি যদি জিজ্ঞাসা করি অনুবন্ধী যুগল কারা, তাহলে অনুবন্ধী যুগল হচ্ছে যার থেকে যে তৈরি হয়েছে, এই যে HCl আর Cl মাইনাস, এটা একটা যুগল, এটা হচ্ছে অ্যাসিড, আর এটা হচ্ছে তার অনুবন্ধী ক্ষারক। আর একটা হচ্ছে কি, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে তার অনুবন্ধী অ্যাসিড। এইগুলো হচ্ছে যুগল। তাহলে এইটা একটা যুগল, এইটা একটা যুগল। ঠিক আছে, যেভাবেই কোশ্চিন আসুক তুমি ইনশাল্লাহ সব পারবা। দেখছো কত ফাস্ট পড়া যায়। নিচের কোনটি? লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড, লুইস বেস নিয়ে এবার আমরা একটু পড়ালেখা করব। লুইস অ্যাসিড কারা? লুইস অ্যাসিড হচ্ছে তারাই যারা লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে। আর বেস কারা? লুইস বেস হচ্ছে যারা এলপি দান করে। লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করবে কে? যার ঘাটতি আছে। ঘাটতি কার আছে? যার অষ্টক পূরণ হয় নাই। অষ্টক পূরণ হয় নাই কাদের? একবারে মুখস্থ করো, AlCl3 AlF3 AlF3 AlCl3 AlF3 BCl3 BF3, এরা হচ্ছে সবাই লুইস অ্যাসিড। ঠিক আছে, এরা সবাই কি? লুইস অ্যাসিড। ওকে, এরপরে আসো আমাদের বিভিন্ন সালফারের অক্সাইডগুলো, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এদের এই সালফারের তুমি দেখবা ফাঁকা 3d অরবিটাল থাকে। এই ফাঁকা 3d অরবিটাল ফাঁকা থাকে, এরা লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করতে পারে। সো লোন পেয়ার ইলেকট্রন যারা গ্রহণ করে তাদেরকে কি বলা হয়? লুইস অ্যাসিড বলা হয়। তাহলে আমি অলরেডি অ্যান্সার পেয়ে গেছি। দেখো এখানে আমার অ্যান্সার আছে সালফার ট্রাইঅক্সাইড, NH3, পানি, Cn মাইনাস। সো আমার অ্যান্সার হবে সালফার ট্রাইঅক্সাইড। এখন লুইস বেজে আসো, যারা লোন পেয়ার ইলেকট্রন দান করে। যাদের মধ্যে লোন পেয়ার আছে তারাই তো দান করবে। যেমন আমরা জানি লিগ্যান্ড, যারা 3rd চ্যাপ্টার ওদিকে পড়ছো মৌলের পর্যায়বৃত্ত, জানো লিগ্যান্ড কারা? যারা লোন পেয়ার ইলেকট্রন দান করে। যেমন NH3 এক জোড়া আছে, H2O 2 জোড়া আছে বাট এক জোড়া দান করে। বিভিন্ন লিগ্যান্ডগুলো সায়ানো, হ্যালো, ঠিক আছে, নাইট, এনো যেগুলো আছে, আচ্ছা এটা বাদ দিই, সায়ানো, নাইট্রো, সো হ্যালো, এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি লোন পেয়ার দান করে। সো এইগুলোকে আমরা কি বলবো? আর তারপর আমাদের এরকমও থাকতে পারে অ্যামিনগুলো, RNH2। সো এরা হচ্ছে বেস বা লুইস ক্ষার। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি? তাহলে এটা আমাদের ডান। সো এই যারা যারা ছিল সবকটা কিন্তু আমার কি? লুইস বেস। ওকে, নিচের কোনটি লুইস ক্ষারক? তাহলে এটা এখন তোমরা অ্যান্সার করো তো, কোনটি লুইস ক্ষারক? সবাই অ্যান্সার করো। LCl3, FeCl3, CO নাকি SO3+? দেখো SO3+ একটু আগে শিখছো লুইস অ্যাসিড, LCl3 একটু আগে শিখছো লুইস অ্যাসিড, LCl3 লিখি নাই, LCl3 এই যে লিখছি। তারপর FeCl3, দেখো FeCl3টা হয়তো বুঝতেছো না। FeCl3 দেখো তো, এটাও লুইস অ্যাসিড। কেন লুইস অ্যাসিড? কারণ আয়রন কি? আয়রন হচ্ছে নিষ্ক্রিয়, আয়রন হচ্ছে অবস্থানান্তর মৌল না? অবস্থানান্তর মৌলের ডি অরবিটাল আংশিক পরিপূর্ণ না? তাহলে ডি অরবিটাল ফাঁকা আছে না? তাহলে এরা লোন পেয়ার ইলেকট্রন গ্রহণ করবে না? লোন পেয়ার ইলেকট্রন যারা গ্রহণ করে তারা কি? লুইস অ্যাসিড না? তো এটা লুইস অ্যাসিড। বুঝা গেছে? সো এটাই হচ্ছে। আর এখানে যে CO আছে, কার্বনিল, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কার্বনিল। এটাও একটা লিগ্যান্ড। লিগ্যান্ডগুলো ওই লোন পেয়ার ইলেকট্রন দান করে। তার মানে এই যে কার্বনিল, CO, এটা হচ্ছে আমার এক ধরনের লিগ্যান্ড, তার এরা হচ্ছে লুইস অ্যাসিড।
না, এটা হচ্ছে লুইস বেস। তাহলে অ্যান্সার হবে কি কার্বনিল। ওকে, নেক্সট, নিচের কোনটি হাইড্রোক্সিল আয়নের অনুবন্ধী অ্যাসিড? অনুবন্ধী অ্যাসিডে একটা হাইড্রোজেন প্লাস হয়, অনুবন্ধী অ্যাসিডে হাইড্রোজেন একটা কি হয় ভাইয়া? হাইড্রোজেন একটা প্লাস হয়, তাহলে এই OH মাইনাস আছে H2O হয়ে যাবে। সবাই বুঝতেছো? নেক্সট, এইটা দেখো, এখন একটা ভালো কোশ্চেন দিছে। এই কোশ্চেনটা কি বলতেছে? বলতেছে কোন বাস্তব গ্যাসের ক্ষেত্রে জেড এর ভ্যালু ইজ লেস দ্যান 1, মানে জেড এর ভ্যালু একের চেয়ে ছোট হলে ঋণাত্মক বিচ্যুতি দেখায়। হ্যাঁ, একের চেয়ে বড় হলে ধনাত্মক, একের চেয়ে ছোট হলে ঋণাত্মক, কারেক্ট। আদর্শ গ্যাস অপেক্ষা কম পেষণযোগ্য, এটা বুঝতে হবে। গ্যাসটি তরলীকরণ সহজ, মনে রাখবা ঋণাত্মক বিচ্যুতির ক্ষেত্রে তরলীকরণ সহজ হবে, কারণ তারা আদর্শ অবস্থা থেকে বিচ্যুত বেশি হচ্ছে। তাহলে যত বেশি ঋণাত্মক বিচ্যুতি দেখবা, মনে রাখবা গ্যাস তরলীকরণ তত সহজ। তরলীকরণ যত সহজ, গ্যাস সিলিন্ডারজাতকরণও তত সহজ। গ্যাস তরলীকরণ যত সহজ, গ্যাস সিলিন্ডারজাতকরণও তত সহজ। ঠিক আছে, ধনাত্মক বিচ্যুতি যারা দেখায় হাইড্রোজেন আর হিলিয়াম, এই দুটার গ্যাস তরলীকরণ করা খুবই টাফ। ঠিক আছে, আচ্ছা, তাহলে 1 আর 3 হবে, এটা আমরা বুঝছি। এই জিনিসটা আমরা বুঝি না, এই জিনিসটা বোঝার জন্য তোমার সংকোচনশীলতা বা পেষণ গুণাঙ্ক বোঝা লাগবে। তাহলে আমরা জানি Z ইকুয়ালস টু, উপরে জানি হচ্ছে বাস্তব গ্যাসের আয়তন, আর নিচে জানি হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের আয়তন। বাস্তব গ্যাসের আয়তন হচ্ছে V আর আদর্শ গ্যাসের আয়তন হচ্ছে V0। এই হচ্ছে আমাদের ফর্মুলাটা। এখন জেড এর ভ্যালু যদি 1 এর চেয়ে ছোট হতে হয়, তাহলে আমরা জানি হর বড় হইতে হবে, হর বড় হইতে হবে। তার মানে বাস্তব গ্যাসের আয়তন ছোট, আদর্শ গ্যাস তো একটা কাল্পনিক ধারণা। তার মানে জেড এর ভ্যালু 1 এর চেয়ে ছোট হয়েছে, মানে গ্যাসের আয়তনটা দেখো, উপরের ভ্যালুটা ছোট, নিচের ভ্যালুটা বড়, মানে নিচের উপরেরটাই তো বাস্তব, মানে আসলে গ্যাসের আয়তনটা উপরের অংশ যদি বড় থাকতো তাহলে আয়তন বেশি হইতো, নিচের অংশ বড়, তার মানে আমাদের আয়তন, গ্যাসের আয়তন খুবই কম, গ্যাসের আয়তন খুবই কম। দেখো একটা ছোট জায়গা, আয়তন কম মানে কি? ধরো এতটুকু একটা স্পেস, এতটুকু একটা স্পেস, সেখানে তোমাকে হাত দিয়ে প্রেসারাইজ করতে বলা হলো, তুমি বেশি জোরে জোরে চাপ দিতে পারবা, কিন্তু তোমাকে এত বড় একটা স্পেস দেওয়া হয়েছে, আবার তোমাকে হাত দিয়ে চাপ দিতে বলা হলো, তুমি বেশি চাপ দিতে পারবা না। সো আমার গ্যাসের আয়তনটা কি? ছোট, এতটুকু একটা স্পেস, আমি হাত দিয়ে ধরো চাপ দিতেছি, খুব বেশি চাপ দিতে পারবো। চাপ দেওয়া মানে কি? গ্যাসটাকে বেশি পেষণ করতে পারবো। সো এটার পেষণ যোগ্যতা কি হবে? বেশি হবে। পেষণ যোগ্যতা কি হবে ভাইয়া? বেশি হবে। সো এইটা বুঝলে যত বেশি পেষণ দিতে পারবা, যত বেশি তুমি চাপ দিতে পারবা, পেষণ যোগ্যতা যত বেশি, তাহলে সেই গ্যাসটা তত বেশি চাপ দিলে কি হয়? গ্যাস থেকে তরলে চলে আসবে, তত বেশি থেকে তরলীকরণ করা সহজ হবে। তরলীকরণ যত সহজ হবে, তরলীকরণ যত সহজ হবে, সিলিন্ডারজাতকরণও তত সহজ হবে। তো তোমাদের একটা কোশ্চিন আসে যে কোন গ্যাস সিলিন্ডারকরণ সহজ, কোনটা কঠিন, এই ব্যাখ্যা দিয়ে দিবা, ডান। এখন তাহলে এখানে আসো, আদর্শ গ্যাস অপেক্ষা কম পেষণযোগ্য না, এটা হচ্ছে বেশি পেষণযোগ্য, তাহলে এটা ভুল, এটা পেষণযোগ্যতা অনেক বেশি। তাহলে অ্যান্সার হবে 1 আর 3। অ্যান্সার হবে কি ভাইয়া? 1 আর 3। তাহলে সবাই আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, আমাদের সাথে শুভ আর লামিয়া অ্যান্সার দিতেছো, থ্যাঙ্কস তোমাদের। বাকিরা একটু পার্টিসিপেট করি। কোন গ্যাসটি বয়েলের সূত্র হতে সবচেয়ে কম বিচ্যুত হবে? সবচেয়ে কম বিচ্যুত হবে ভাইয়া, বিচ্যুতি সবচেয়ে বেশি দেখায় কারা? যারা ঋণাত্মক বিচ্যুতি দেখায়, আর ধনাত্মক বিচ্যুতি দুইজন দেখায়, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে হিলিয়াম। সো এরা সবচেয়ে কম বিচ্যুত হবে। সো আমাদের অ্যান্সার হবে কি? হাইড্রোজেন। নেক্সট, নিচের কোন গ্যাসের ক্ষেত্রে জেড এর ভ্যালু ইজ গ্রেটার দ্যান 1? জেড এর ভ্যালু 1 এর চেয়ে বড় মানে ধনাত্মক বিচ্যুতি। ধনাত্মক বিচ্যুতি কারা দেখায়? হাইড্রোজেন আর হিলিয়াম দেখায়। সো হাইড্রোজেন কোথায় আছে? এইটা। সো এইটাই কারেক্ট অ্যান্সার। সংকোচনশীলতা গুণাঙ্ক জেড এর ভ্যালু গ্রেটার দ্যান 1 হলে গ্যাসের জন্য কোনটি সঠিক? জেড এর ভ্যালু গ্রেটার দ্যান যদি 1 হয়, তার মানে উপরের বাস্তব গ্যাসের আয়তনটা বেশি, আয়তন বেশি হলে সেখানে চাপ কম দিতে পারবো, পেষণযোগ্যতা তাহলে কম হবে। তাহলে পেষণযোগ্যতা যদি কম হয় তাহলে সেটা কম সংকোচনশীল। ভালো মতন বুঝো, আগের থিওরিটা যদি ফাঁকি মারে আসো তাহলে এই জায়গায় এসে কোশ্চিনে অ্যান্সার দিতে পারবে না। এই জায়গায় ভালো মতন বুঝাইছে। দেখো এবার বলছে জেড এর ভ্যালু গ্রেটার দ্যান 1। কোনো কিছুর ভ্যালু গ্রেটার দ্যান 1 কখন হয়? যখন তার লবের ভ্যালু বড় হয়, তার মানে আদতেই তার আয়তনটা বেশি। আয়তন যেখানে বেশি, চাপ সেখানে কম দিতে পারবা, তাহলে পেষণযোগ্যতা সেখানে কম, তরলীকরণ করা কঠিন, সিলিন্ডারজাতকরণ করাও কঠিন, তাহলে সেটা কম পেষণযোগ্য। বোঝা গেছে জিনিসটা? কম সংকোচনশীল। নেক্সট,
অ্যামাগা বক্ররেখার মূল ভিত্তি কি? অ্যামাগা, আমরা যারা গ্রাফের ক্লাসটা করছি তারা জানি অ্যামাগা বক্রলেখ বয়েলের সূত্র মেনে করা হয়। বয়েলের সূত্র, সো বয়েলের সূত্রে এইরকম একটা গ্রাফ আঁকা হয় যে এই পাশে পিভি থাকে, এই পাশে পি থাকে। সো বয়েলের সূত্র কি? ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। সো অ্যান্সার কি হবে? এইটা। সবাই বুঝতে পেরেছি? নেক্সট, কোন গ্যাসটিকে সহজে তরলীকরণ করা যাবে? আচ্ছা, উদ্দীপকটা সম্ভবত আসে নাই, উদ্দীপকটা এইটা। কোন গ্যাসটিকে সহজে তরলে পরিণত করা যাবে? সো দেখো, আমি বলছিলাম কোন গ্যাসটাকে তরলে পরিণত করা যাবে? যার বিচ্যুতি বেশি হবে, যার বিচ্যুতি বেশি হবে। সহজে তরলীকরণ করা মানে যার বিচ্যুতি বেশি হবে তার তরলীকরণ করা সহজ। বিচ্যুতি কার বেশি? ধনাত্মক বিচ্যুতির গুলো তো আগেই বাদ, এ বি আগেই বাদ। আচ্ছা, এ বি তো বাদ না, এ বাদ। এই যে এ নাম্বারটা ধনাত্মক বিচ্যুতি হয়েছে। বি আর সি, দেখো বি এরকম আসছে আর সি হচ্ছে আরো নিচে নামছে। সো যে যত নিচে নামবে, দেখো আদর্শ রেখা থেকে, যে আদর্শ রেখা থেকে বি একটু নিচে নামছে, সি আরো বেশি নিচে নামছে না? এ যে যত বেশি নিচে নামছে তার বিচ্যুতি তত বেশি। যার বিচ্যুতি যত বেশি তাকে তরলীকরণ করা তত সহজ, কারণ সে আদর্শ অবস্থা থেকে বেশি বিচ্যুত হয়েছে। তাহলে বাস্তব গ্যাসের মতো আচরণ করবে। বাস্তব গ্যাসকে আদতেই তরলে পরিণত করা যায়, তরলে পরিণত করলে সেটাই তো আমার চাইছে। তার মানে আমার অ্যান্সার হবে কি? সি। অ্যান্সার হবে কি? সি। সি। এবং এটা যেহেতু আমার বহুপদী, তাহলে একে তো করাই যাবেই না, বি, বিও হবে অ্যান্সার। তাহলে সি আর বি। তাহলে অ্যান্সার কি হবে? 2 আর 3। 2 আর 3 গ নাম্বার। সবাই বুঝছো? রিজনটা ক্লিয়ার কিনা একটু জানায়ও। নেক্সট আমাদের 50, আচ্ছা এটা র্যান্ডম নাম্বার। আচ্ছা, ক্লোরিন আর কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে পাত্র 1 আর 2। বলছে পাত্র 2 এর তাপমাত্রা কত হলে, পাত্র 2 মানে এইটা, পাত্র 2 এর তাপমাত্রা কত হলে উদ্দীপকের গ্যাস দুটির আরএমএস বেগ সমান হবে? আচ্ছা, পাত্র 2 এর তাপমাত্রা কত হলে উদ্দীপকের গ্যাস দুটির আরএমএস বেগ সমান হবে? এখানে কোশ্চেনের একটু এরর কি আছে? তার মানে এই তাপমাত্রাটা বের করতে হবে, তাই তো? এখানে তো একটা টেম্পারেচার দেওয়া থাকতে হবে, এই জায়গায় একটা টেম্পারেচার দেওয়া সম্ভবত ছিল, এটা আমাদের বাদ পড়ে গেছে। এই ম্যাথটা হচ্ছে এই টেম্পারেচারটা বাদ পড়ে গেছে, ঠিক আছে? আমি একটু বলে দিই তোমাকে। পাত্র 2 এর একটা টেম্পারেচার দেওয়া আছে আগে থেকে 15 ডিগ্রি, এটা আমরা ধরবো না। আমাকে বলছে পাত্র 2 এর টেম্পারেচার কত হলে নতুন করে বের করব। টেম্পারেচার কত হলে এই দুটা গ্যাসের আরএমএস বেগ সমান হবে, ঠিক আছে? এই জিনিসটা বের করতে এখানে একটু কোশ্চেনে ঝামেলা আছে হয়তো, এটা তোমরা একটু দেখবা। হ্যাঁ, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট অনেক, সেজন্য নিছিলাম, বাট কোশ্চেনে কোনোভাবে ঝামেলা হয়ে গেছে, এটা একটু আমরা দেখবো সামনে। নেক্সট, স্থির তাপমাত্রায় আরএমএস বেগের সঠিক ক্রম কোনটি? আগেই বলে আসছি, যার ভর কম তার আরএমএস বেগ বেশি, কারণ আমরা জানি সিআরএমএস সমান √3RT/m। সো এটা দিয়ে করে ফেলবা, এটা আগেরটা রিপিট আসছে। 17 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 মোল নাইট্রোজেনের গতিশক্তি কত? সো গতিশক্তির সূত্র বসাই দাও, ইকে সমান 3/2 nRT। সো 1 মোল বলেই দিছে, তাহলে 1 বসাও। আর এর ভ্যালু এই জায়গায় বি কেয়ারফুল, এসআই ইউনিটে বসাবা। আর টি এর ভ্যালু 17 ডিগ্রি মানে 290। সো এখান থেকে যা আসবে তত জুল হবে কারেক্ট অ্যান্সার। ডান। সো এটা আমরা নিজেরা ক্যালকুলেটর চেপে বের করে নিব। নেক্সট আমাদের একটা বেশ সুন্দর কোশ্চেন বলতেছে, দেখো পাত্র এ আছে, পাত্র বি আছে, পাত্র সি আছে। সো প্রত্যেকেরই টেম্পারেচার 25, 25, 25, প্রত্যেকে আছে 10 গ্রাম 10 গ্রাম 10 গ্রাম করে। প্রত্যেকের পরিমাণ সমান, প্রত্যেকের টেম্পারেচার সমান, প্রত্যেকের আয়তন সমান। বলছে উদ্দীপকে প্রদত্ত গ্যাসের অণুগুলোর গতিশক্তির ক্রম তোমাকে জিজ্ঞাসা করছে। সো গতিশক্তির ক্রম বের করার জন্য তাহলে আমি সূত্রটায় চলে যাই, ইকে সমান 3/2 nRT। সো সব কিছুই সমান, যেহেতু আমি এনটাকে আর একটু ভেঙে ফেলি, W/m/RT। ডাব্লু সমান, তাহলে ভরটা খালি চেঞ্জ হতে পারে না, তাহলে সম্পর্কটা কার মধ্যে? গতিশক্তি আর আণবিক ভর। তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ গতিশক্তি ডিসপ্রপোর্শনাল টু আণবিক ভর। তার মানে যার আণবিক ভর কম তার গতিশক্তি বেশি। তাহলে আণবিক ভর কম কার? এটা নাইট্রোজেনের ভর হচ্ছে ভাইয়া 28, অক্সিজেনের ভর 32, কার্বন ডাইঅক্সাইডের ভর 44। তাহলে এইভাবেই যদি সাজাই তাহলে তার গতিশক্তি ঠিক হবে। তাহলে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, দ্যাটস উইল বি কারেক্ট অ্যান্সার। সবাই বুঝতে পেরেছি? নেক্সট, স্থির তাপমাত্রায় আরএমএস বেগের সঠিক ক্রম কোনটি? আবারও তুমি এটা সেম ভাবে আণবিক ভরের ক্রম সাজাই দিবা, ট্রাই এইচডব্লিউ। এসআই এককে বোল্টজম্যান ধ্রুবকের মান কত? সুন্দর একটা কোশ্চেন। আমি এই জন্য তোমাদেরকে কিছু জিনিস লিখে দিই, এটা হয়তো বুঝতে পারতে কষ্ট হচ্ছে,
আমি তাহলে একটু করাই দিই। দেখো আমাদের এসআই ইউনিটে আর এর ভ্যালুটা কত, 8.314 জুল পার মোল পার কেলভিন। এসআই ইউনিটে কে বোল্টজম্যান ধ্রুবকের ভ্যালু কত, আমরা জানি কে ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে আর এর ভ্যালু বসাবা 8.314, অ্যাভোগাড্রো নাম্বার 6.023 10 টু দি পাওয়ার 23। সো এখান থেকে ভ্যালুটা আসবে ভাইয়া 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার -23 জুল পার মলিকিউল পার কেলভিন। এটা হচ্ছে এসআই ইউনিটের ভ্যালু। একটা বের করে দেখাইলাম, বাকিগুলো আমি বের করে দেখাবো না, ঠিক আছে। আচ্ছা, এসআই ইউনিটে আমরা আর এর ভ্যালু বের করছি, এবার আমরা যদি সিজিএস ইউনিটে আর এর ভ্যালু বের করি, কেন সেগুলো আমি দেখানোর রিজন হচ্ছে অনেকবার আসে। 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 7 জুলের জায়গায় হয়ে যাবে আর্ক পার মোল পার কেলভিন, ঠিক আছে। আর এখানে বোল্টজম্যান ধ্রুবক কি আসবে, বোল্টজম্যান ধ্রুবকের ভ্যালু আসবে হচ্ছে এটার সাথে দেখো তো 10 টু দি পাওয়ার 7 গুণ হবে না, তার মানে এটা ভ্যালুটা 1.38 থাকবে, 10 টু দি পাওয়ার -23 প্লাস 7 তাহলে -16 আর্গ পার মলিকিউল পার কেলভিন, ঠিক আছে। ওকে, আর একটা থাকলো কি লিটার এটিএম। সো লিটার এটিএম এ আর এর ভ্যালু কত, 0.0821 লিটার এটিএম পার মোল পার কেলভিন। তাহলে বোল্টজম্যান ধ্রুবক কি হবে, বোল্টজম্যান ধ্রুবকের ভ্যালু হবে, এটা হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক এখানে লিখে নিবা আর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার, আর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার, এটা ইকুয়ালস টু হবে, সেটা হচ্ছে 1.38 ছিল না, এটা স্ট্যান্ডার্ডটা 36 হয়ে যাবে। 2 কমাইছো 10 এর পাওয়ার মাইনাসে 2 বার আউট, 10 টু দি পাওয়ার -23 ছিল, 10 টু দি পাওয়ার -25 হবে, মনে রাখার টেকনিক। তাহলে এটা হবে লিটার এটিএম পার মলিকিউল পার কেলভিন, ঠিক আছে, ডান। সো এই হচ্ছে আমাদের বোল্টজম্যান ধ্রুবক। সো এখানে যে একটা ভ্যালু দেখবা, এখানে আসলে বোঝা টাফ হয়ে যাচ্ছে, ভালো মতন উঠে নাই। আচ্ছা, তারপরে দেখো গ্যাসের আরএমএস বেগ নির্ণয়ের ক্ষেত্রে আর এর মান ব্যবহার করা হয় লিটার এটিএম এককে, সিজিএস এককে, এসআই এককে। তোমরা এবার অ্যান্সার দাও। আরএমএস বেগ নির্ণয় করার ক্ষেত্রে লিটার এটিএম এককে কি ব্যবহার করা হয়? আরএমএস বেগ মানে কি, বেগ মানে এটার ইউনিট পাওয়া মিটার পার সেকেন্ডে, যেটা এসআই ইউনিট। এটার তুমি ভ্যালু পাবা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ডে, মানে সেটা হচ্ছে সিজিএস ইউনিট। এই দুটাতে ইউজ করা হবে, ঠিক আছে, লিটার এটিএম ইউজ করা হবে না। 300 কেলভিন তাপমাত্রায় হিলিয়াম ও অক্সিজেন গ্যাসের আরএমএস বেগের অনুপাত কত? ওই যে আমরা একটা হাইড্রোজেনের অক্সিজেন করছিলাম না, সেম হিলিয়াম আর অক্সিজেন করবা, তার মানে C1/C2 ইকুয়ালস টু √m2/m1। সো তুমি C1 যদি হিলিয়ামকে ধরো, তাহলে আমাদের C2 হচ্ছে অক্সিজেন, তাহলে অক্সিজেনের ভর 32, হিলিয়ামের ভর 4, তার মানে জিনিসটা আবারও এরকম আসে √8:1। সো এইটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন গ্যাসটির আরএমএস গতিবেগ বেশি? আরএমএস গতিবেগ বেশি হতে গেলে আণবিক ভর কম হতে হয়, তাহলে আণবিক ভর যার কম তার আরএমএস বেগ বেশি। তাহলে এখানে আণবিক ভর 28, এখানে হচ্ছে 32, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 71, তাহলে মানে আণবিক ভর কম কার? হাইড্রোজেনের। কারেক্ট অ্যান্সার হাইড্রোজেন। তুমি ম্যাথ কেন করবা? ফার্স্ট আমরা তো শিখে গেছি, আমরা জাস্ট কম্বিনেশন করবো। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অক্সিজেন ও গ্যাসের আরএমএস বেগ কত? তাহলে এখানে জাস্ট ভ্যালু বসাও, সিআরএমএস সমান √3RT/m, 3 × 8.314, টি এর ভ্যালু হচ্ছে 300 কেলভিন, এম এর ভ্যালু হচ্ছে, যারা 32 বসাবা তাদেরটা ভুল হবে, কারণ এটা তুমি এসআই ইউনিটে বসাইছো, এসআই ইউনিটে ভরের ইউনিট কেজি, তাহলে 32 × 10⁻³ গ্রামকে কেজিতে নিয়ে যাবো। সো এখান থেকে যা আসে তাই অ্যান্সার, সম্ভবত এটা আসবে, আমি শিওর না, এটা আসবে। নেক্সট, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এক অণু অ্যামোনিয়া গ্যাসের গতিশক্তি কত? অ্যামোনিয়া অণুর গড় গতিশক্তি, তাহলে গড় গতিশক্তি বের করার সূত্র কি? 3/2 nRT না, 3/2 kT। তাহলে 3/2 কে এর ভ্যালু কত? কে এর ভ্যালু হচ্ছে R/NA, R/NA। সো মুখস্থ থাকলে বসাবা, এটা হচ্ছে 300। সো এখান থেকে তুমি জাস্ট হচ্ছে 3/2 R/NA করলে পাবা হচ্ছে 1.38 × 10⁻23 × 300। সো এই ভ্যালুটা যা আসে তাই হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে, বুঝতে পারছো? সো এইগুলো খুবই ইজি ম্যাথ, এগুলো তোমরা পারবা। দুটি গ্যাসের গড় গতিশক্তি কখন সমান হয়? আগেও করছি, যখন তাপমাত্রা সমান হয়।
গড় গতিশক্তি, কারণ হচ্ছে ইকে সমান 3/2 কেটি। সো জাস্ট টি এর উপর ডিপেন্ড করতেছে, টি চেঞ্জ করলে গতিশক্তি চেঞ্জ হবে, টি যদি সেম রাখো গতিশক্তি চেঞ্জ হচ্ছে না। কোন সমীকরণ সঠিক নয়, এটার অ্যান্সার একটু তোমরা নিজেরা ট্রাই করো। এটার অ্যান্সার যদি আমি দেখি কোনটি সঠিক নয় বলছে, আমি একদিক থেকে আসি, ইকে সমান 3/2, ইকে সমান 3/2 ANRT, আবার এন সমান W/m, 3/2 ANRT, হ্যাঁ এন সমান W/m, এটা কারেক্ট। ইকে সমান 2/3 RT, এটা কি? এটা ভুল, মানে এটা কারেক্ট, সরি এটা কারেক্ট। আমার বলছে কোনটি সঠিক নয়, এটা সঠিক নয়, তার মানে এইটাই হচ্ছে না, দাগাইতে হবে। ঠিক আছে, ওকে, হ্যাঁ 483 আসে, ওকে ঠিক আছে। নেক্সট, নিঃসরণের ক্ষেত্রে দেখো নিঃসরণ আর ব্যাপন দুইটা হচ্ছে কন্ডিশন। নিঃসরণ আর ব্যাপন, একটা আছে নিঃসরণ আর একটা আছে হচ্ছে ব্যাপন। সো নিঃসরণ জিনিসটা আগে ঘটে, নিঃসরণ হচ্ছে আগে ঘটে আর ব্যাপন হচ্ছে পরে ঘটে। সো নিঃসরণ মানে কি? দেখো তুমি যদি একটা বডি স্প্রে নাও, সেখানে যদি প্রেশারাইজড না করো, চাপ না দাও, সেখান থেকে কোনো গ্যাসের অণু বেরোবে না। তাহলে নিঃসরণের ক্ষেত্রে চাপ দেওয়া লাগে, এখানে চাপ দেওয়া লাগে, আর এখানে কোনো চাপ দেওয়া লাগে না, সেটা জাস্ট ছড়িয়ে পড়ে, একা একা স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে, স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তাহলে নিঃসরণ আগে ঘটে, নিঃসরণের ক্ষেত্রে চাপ দেওয়া লাগে, চাপ দেওয়ার পর যেই তোমার হচ্ছে সেন্ট বা হচ্ছে তোমার বডি স্প্রে যে অণুগুলো বের হইলো, এর সেন্টটা চারিদিকে ছড়াই পড়বে, ছড়াই পড়াটাকে বলবো ব্যাপন, চাপ দিয়ে বের করাটাকে বলবো নিঃসরণ। সো এই জিনিসগুলো যদি আমি বুঝি, তাহলে ব্যাপন হচ্ছে ছড়িয়ে পড়ে, তাহলে এটাকে বলা হচ্ছে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। কি বলা হচ্ছে? স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। নিঃসরণের আরেকটা নাম আছে, সেটা দেখে ভয় পেয়ে যেতে পারো বা ভেবাচাকা খেয়ে যেতে পারো, সেটা হচ্ছে অনুব্যাপন। অনুব্যাপন মানে কিন্তু নিঃসরণ, জিনিসটা মাথায় রাখো। এখন দেখি আমাদের কোশ্চিনে কি বলতেছে। কোশ্চিনে বলছে নিঃসরণের ক্ষেত্রে বাহ্যিক চাপ প্রয়োজন, চাপ না দিলে বডি স্প্রে তো বের হবে না। ধীর প্রক্রিয়া না, চাপ দেওয়ার সাথে সাথে ধাম করে বেরোয় যাবে। সো এটা চাপ দেওয়া লাগে, এটা খুব দ্রুত প্রক্রিয়া। আর ব্যাপন খুবই আস্তে আস্তে ছড়ায়, সো এটা একটা ধীর প্রক্রিয়া। তাহলে এটা ভুল। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, নিঃসরণ কি স্বতঃস্ফূর্ত? চাপ দেওয়া কি স্বতঃস্ফূর্ত? একা একা ঘটে না, এটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াও না। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 1। ক্লিয়ার? কারেক্ট অ্যান্সার হচ্ছে 1। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট যাই। যদি এ গ্যাসের নিঃসরণ হার বি গ্যাসের 5 গুণ হয়, তাহলে এ ও বি গ্যাসের ঘনত্বের অনুপাত কত? আমাকে কি বলছে? এ গ্যাসের নিঃসরণ হার বি গ্যাসের 5 গুণ, তার মানে আর এ ডিভাইডেড বাই আর বি ইকুয়ালস টু বলা আছে হচ্ছে 5। তখন বলছে এ ও বি গ্যাসের ঘনত্বের অনুপাত কত? তাহলে আমরা একটা সূত্র জানি, আর এ ডিভাইডেড বাই আর বি ইকুয়ালস টু রুট ওভার ডিবি ডিভাইডেড বাই ডিএ। এটা সো আমি যদি জিনিসটাকে উল্টাই দিই, তাহলে জিনিসটা এরকম আসে, আর বি ডিভাইডেড বাই আর এ ইকুয়ালস টু রুট ওভার ডিএ ডিভাইডেড বাই ডিবি। উল্টানোর পরে আমি যদি জিনিসটাকে স্কোয়ার করে দিই, তাহলে এখানে আর বি ডিভাইডেড বাই আর এ ডিভাইডেড বাই আর বির ভ্যালু হচ্ছে শুধুমাত্র কি ভাইয়া? 5। তাহলে উল্টাই দিছে যখন, সেটা হবে 1/5। আর এই জিনিসটা যদি স্কোয়ার হয়, তাহলে এটা হবে 1/5 এর উপর স্কোয়ার, তাহলে জিনিসটা থাকবে ডিএ বাই ডিবি। এইটাই হবে কারেক্ট অ্যান্সার। তাহলে এটা হবে, এটা কারেক্ট অ্যান্সার। তাহলে ডিএ ইস টু ডিবি, এটা দাঁড়াচ্ছে উপরে থাকতেছে 1, নিচে থাকতেছে 25, তাহলে 1:25, 1:25। সো এখানে জাস্ট অনুপাত চাইছে তো, সো 1:25 বা 1/25, 1/25। ঠিক আছে, সো এইটা একটু টেকনিক্যাল কোশ্চেন ছিল, সবাই একটু সুন্দর মতো বুঝে করবা। কোন গ্যাসটির ব্যাপন হার বেশি? ব্যাপন হার বেশি কার? যার ভর কম। ভর কম কার? এটা 17, এটা 44, এটা হচ্ছে 12 12 24 আর 6 30, এটা হচ্ছে 32। ভর কম হচ্ছে অ্যামোনিয়ার। সো এটা হবে কারেক্ট অ্যান্সার। বুঝছো? নেক্সট, কোনটির ব্যাপন হার, কোনটির সর্বোচ্চ ব্যাপন হার বিদ্যমান? আবারও ভর কম। ভর কম হচ্ছে মিথেনের 16, ইথেনের হচ্ছে C2H6 মানে হচ্ছে 30, অক্সিজেনের 32 আর হাইড্রোজেনের 2। সো কারেক্ট অ্যান্সার হাইড্রোজেন। বোঝা গেছে? ফাস্ট করতে হবে। আচ্ছা, এটার কোশ্চিন উঠে নাই। অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারের এত গুণ। অজ্ঞাত গ্যাসের আণবিক ভর কত? আচ্ছা, অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার, তার মানে Rx অজ্ঞাত গ্যাস ব্যাপন হার ডিভাইডেড বাই অ্যামোনিয়া, আর অফ অ্যামোনিয়া ইকুয়াল টু বলা আছে হচ্ছে 2.92। এই ভ্যালু দেওয়া আছে, আমাকে অজ্ঞাত গ্যাসের আণবিক ভর বের করতে বলছে। তা আমরা জানি Rx ডিভাইডেড বাই RnH3 ইকুয়াল টু রুট ওভার MnH3 ডিভাইডেড বাই Mx।
সো এখান থেকে তুমি জিনিসটাকে যদি উল্টায় দাও তাহলে আসে R of NH3, এত কিছু লেখা লাগে না, আমি লিখে একটু বুঝাই দিচ্ছি কিভাবে তুমি স্টেপটা আগাবা। mx/m(NH3) এখন তুমি জিনিসটাকে উল্টায় দিলে এটা কি আসবে, এটা উল্টাই গেছে, তাহলে এই ভ্যালুটা আসছে 1/2.2.92। এটার ভিতরের জিনিস বের করা মানে কি, এটাকে স্কোয়ার করে দাও, এটাকে স্কোয়ার করে দিলে এই জিনিসটা পুরোটাই রুট আর স্কোয়ার কেটে যায়, অ্যামোনিয়ার ভরটা এদিকে গুণ করে দাও 17, তাহলে এখানে m of x বেরোয় যাবে। বোঝা গেছে? তাহলে এটার অ্যান্সার বের করে ফেলো, এটার অ্যান্সার কত আসে আমরা একটু দেখি। এটার অ্যান্সার হচ্ছে 1/2.92, এটার হচ্ছে স্কোয়ার ইন্টু 17, 1.99 মানে 2, গ্যাসটা ছিল হাইড্রোজেন। সবাই বুঝতেছো তো? ঠিক আছে, অনেক ফাস্ট করতে হবে। আচ্ছা, সো এটা একটা সুন্দর কোশ্চিন, এইগুলো কিছু কোশ্চিন আছে, দেখি আমাদের কত পর্যন্ত আছে। আমাদের সব মোটামুটি আমাদের বেশ কিছু কোশ্চিন এখনো আছে, আমরা শেষ করে ফেলি, আমরা শেষ করি চলো। এই যে একটা কোশ্চিন আসছে, কোশ্চিনটা দেখো, কোশ্চিনটা হচ্ছে পানির উপরিতলে কোনো গ্যাস সংরক্ষণ করার যে ম্যাথটা, এটা দেখো 7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 760 মিলিমিটার মার্কারি চাপে পানির উপরে 600 ml অক্সিজেন গ্যাস সংগ্রহ করা হলো। 7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে, এসটিপিতে উক্ত গ্যাসের আয়তন কত? আচ্ছা ঠিক আছে, মানে একটা জিনিস বোঝা লাগবে, পানির উপরের তলে যদি তুমি কোনো গ্যাসকে সংরক্ষণ করো সেখানে গ্যাসের চাপটা কেমন হয়। আমি জানি গ্যাসের চাপ মানে আমি জাস্ট শুষ্ক গ্যাসের চাপটা নিব, কিন্তু তুমি যেহেতু এটা পানির উপরিতলে সংগ্রহ করছো সেখানে শুষ্ক গ্যাসের চাপ তো আছেই, তার সাথে জলীয় বাষ্পের চাপ যোগ হয়ে গেছে। তার মানে তোমার এখানে 7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে চাপটা দেওয়া আছে এই চাপটা হচ্ছে তোমার পুরো শুষ্ক গ্যাসের চাপ না, এখানে এই চাপের মধ্যে শুষ্ক গ্যাসের চাপ প্লাস জলীয় বাষ্পের চাপ দুইটাই অ্যাড আছে। এখন তুমি কি জলীয় বাষ্পের চাপটা নিবা না, তার মানে তোমার যে চাপটা আছে P1 এইটা হবে, এটা তো মোট চাপ শুষ্ক প্লাস আর্দ্র, এখান থেকে তোমার যে জলীয় বাষ্পের চাপটা তোমার আলাদা করে বলা আছে 14.5, এটা বাদ দিতে হবে তবেই শুষ্ক গ্যাসের চাপ পাবা, তাহলে এখান থেকে 14.5 বাদ দিব, তাহলে এখানে অ্যান্সার আসবে 760 মাইনাস 14.5। সো এটা আমাদের আসবে হচ্ছে ব্যাস 745.5 মিলিমিটার মার্কারি। ঠিক আছে, আচ্ছা তুমি বলছো কি এখানে V1 এর ভ্যালু আছে 600 ml, ওকে, টেম্পারেচার T1 আছে 7 ডিগ্রি মানে হচ্ছে 280 কেলভিন। পরের কন্ডিশনগুলো এসটিপি তে নিব, তাহলে আমি পরেরটা পরে করতেছি। তাহলে আমাদের সূত্র হচ্ছে P2V2/T2 ইকুয়ালস টু P1V1/T1। সো এখান থেকে তুমি যদি খেয়াল করো এসটিপি কন্ডিশনে তোমার হচ্ছে আয়তনটা বের করতে বলছে, তাহলে এসটিপি কন্ডিশনে গ্যাসের চাপ কত 1 atm, সো এটা তো আমার মিলিমিটার মার্কারিতে, তাহলে 1 atm সমান 760 মিলিমিটার মার্কারি। V2 তুমি বের করবা, T2 হচ্ছে এসটিপি তে কত 0 কেলভিন মানে 273, আর P1 এর ভ্যালু বলা আছে 745, এই যে 0.5, V1 এর ভ্যালু হচ্ছে 600 ml, আর T1 এর ভ্যালু হচ্ছে 7 ডিগ্রি মানে 280। সো এখান থেকে খুব ইজিলি তুমি V2টা বের করে নিবা, V2টা একটা ml এ পাবা। সো V2 যদি বের করো তাহলে আমি একটু বের করি চলো, 745.5 ইন্টু 600 ইন্টু 273 ডিভাইডেড বাই 280 ইন্টু 760, সো এটা আমাদের ভ্যালু আসে 573.83, 573.8, দ্যাটস উইল বি কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো? সো সুন্দর একটা ম্যাথ, সিকিউতেও আসতে পারে, এই ম্যাথটা সিকিউতেও আসতে পারে, ঠিক আছে, সিকিউতেও আসতে পারে, ক্লিয়ার? ওকে, নেক্সট, কোন লেখচিত্রটি আইসোথার্ম সমর্থন করে? আইসোথার্ম মানে টি স্থির, বয়েলের সূত্র, P is proportional to 1/P, এখান থেকে পাওয়া যায় P1V1 equals to P2V2। আচ্ছা, সো এই গ্রাফগুলো কি বোঝা যাচ্ছে কিনা? বোঝা যাচ্ছে আশা করি। সো গ্রাফগুলোতে দেখো এটা V ভার্সেস 1/P, টি গুলো দেখো এই যে এই সাইডে দিচ্ছে T1 T2 T3, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাই। নেক্সট বলছে মিশ্রণের মোট চাপ কত। দেখো এ পাত্রের একটা গ্যাস, বি পাত্রের একটা গ্যাস, দুইটা মিক্সড করে সি পাত্রে মিশানো হয়েছে এইখানে। সো এই জায়গায় এই যে দেখো এ পাত্রের কি আছে, একটা
P1 মানে চাপ দেওয়া আছে, একটা আয়তন দেওয়া আছে। বি পাত্রেও সেম, একটা P2 দেওয়া আছে, একটা আয়তন দেওয়া আছে, একটা আয়তন দেওয়া আছে। এই জায়গায় মিশ্রণের পরে যে পাত্রের মধ্যে মিক্সড করা হয়েছে সেই পাত্রেরও আয়তন দেওয়া আছে। তোমাকে এই মিশ্রণে এই পাত্রের চাপ বের করতে বলছে। এইটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্রের ম্যাথ। সো ডাল্টনের আংশিক চাপ সূত্রে মোট চাপ বের করার সূত্র ছিল উপরে থাকতে হচ্ছে সবগুলো চাপ আর আয়তনের গুণফল, P1 V1 P2 V2 যতগুলো থাকে, P3 V3, নিচে থাকতো পাত্রের আয়তন মানে টোটাল P টোটাল। যদি এখানে পাত্রের আয়তন না দেওয়া থাকতো তাহলে আমি মিশ্রণের আয়তন কিভাবে বের করতাম, যে 1 + 1 2 লিটার বসাইতাম, কিন্তু এখন আমার পাত্রের আয়তন কত আছে 1.5 লিটার, তো আমি 1.5 বসাবো। সো এখন তুমি তাহলে ভ্যালুগুলো বসাও। ভ্যালুগুলো হচ্ছে প্রথমে আছে 0.8, V আছে 1, প্লাস এখানে আছে হচ্ছে 0.7, V আছে 1, আর নিচে হচ্ছে দেওয়া আছে 1.5 দেওয়া আছে, তাই এটাই বসাবো 1.5 লিটার। সো এটা লিটার। সো এখান থেকে যা আসে ভাইয়া তাই অ্যান্সার। তাহলে এখান থেকে কি আসে ভাইয়া, এখান থেকে আসে হচ্ছে 0.8 প্লাস 0.7 ডিভাইডেড বাই 1.5, সো এটা আসে 1। তাহলে 1 কোথায় আছে, 1 ATM, দ্যাটস উইল বি কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? এখন বি কেয়ারফুল, এখানে তুমি উপরে আয়তনগুলো লিটারে নিছো, নিচেও লিটারে নেওয়া লাগবে। উপরে ml এ নিবা, নিচেও ml এ নেওয়া লাগবে। এইগুলো একটু সতর্ক থাকো। হ্যাঁ, নেক্সট, উদ্দীপকের বিভিন্ন গ্রাফ দেওয়া আছে। দেখো গ্রাফগুলোর ক্ষেত্রে আমাকে জিজ্ঞাসা করছে অধিবৃত্তীয় রেখাটি সমতাপীয় রেখা। অধিবৃত্তীয় মানে এইটা, এইখানে P ভার্সেস P, না এটা P ভার্সেস কি দেওয়া আছে, P ভার্সেস এটা V হবে। আচ্ছা, P ভার্সেস V, T তো নাই, T নাই, T স্থির। T স্থির মানে এই গ্রাফকে কি বলবো, আইসোথার্ম বা সমতাপীয়, মানে এটা কারেক্ট। 1 ও 2 বয়েলের সূত্রকে সমর্থন করে। দেখো 1 ও 2 এর মধ্যে P আর V এর মধ্যে গ্রাফ T স্থির, তার মানে এটা বয়েলের সূত্র। 3টি চিত্রই আদর্শ গ্যাসের। হ্যাঁ, আদর্শ গ্যাসগুলো বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো সূত্র বাকি আদর্শ গ্যাস সূত্রগুলো মেনে চলে, এই জন্য এদেরকে আদর্শ গ্যাসের সূত্র বলে। এই যে এটা যেটা দিছে এটা হচ্ছে চার্লসের, এটা হচ্ছে চার্লসের। সো আদর্শ গ্যাস বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে, তাই তিনটাই আদর্শ গ্যাসের। অ্যান্সার হবে কি 1 2 3। অ্যান্সার হবে কি ভাই 1 2 3। আচ্ছা নেক্সট, বাস্তব গ্যাস কোন শর্তে আদর্শ গ্যাসের সমীকরণ অনুসরণ করে? খুব একটা কঠিন কোশ্চেন মনে হইতে পারে, আসলে সহজ। বাস্তব গ্যাস খুবই ইম্পর্টেন্ট, আইসে বসে আছে এক্সামে, ঠিক আছে? বাস্তব গ্যাস কোন শর্তে আদর্শ গ্যাসের সমীকরণ অনুসরণ করে? এটা জাস্ট একটা শর্টকাট মনে রাখবা, HTLP। বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের আচরণ কখন করে? HTLP মানে কি? HTLP মানে কি? হাই টেম্পারেচার লো প্রেশার। হাই টেম্পারেচার লো প্রেশার মানে উচ্চ তাপমাত্রা নিম্ন চাপে। এ নাম্বার কারেক্ট অ্যান্সার। এবার যদি কোশ্চেন উল্টা করি, আদর্শ গ্যাস কখন বাস্তব গ্যাসের মতো আচরণ করে? তখন নিম্ন তাপমাত্রা উচ্চ চাপে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, কার্বন ডাইঅক্সাইডের তুলনায় অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার কত গুণ বেশি? এগুলো তুমি ট্রাই করবা, এইসব আমি অনেক করাইছি। কার্বন ডাইঅক্সাইডের সন্ধি তাপমাত্রা কত এটা জানা লাগবে। সন্ধি মানে সন্ধি তাপমাত্রা, কার্বন ডাইঅক্সাইডের ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে 32.4 ডিগ্রি এরকম সামথিং। সরি, ঠিক আছে, আমার একটু ভুল হয়েছে, 32 না, এটা হচ্ছে 31.1 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এটা ক্রিটিক্যাল প্রেসার আছে, সেটা হচ্ছে 72.9 ATM। এখন সন্ধি তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রা এগুলো কি? দেখো, গ্যাস সিলিন্ডার জাতকরণের সময় কিছু কাজ করা লাগে। গ্যাস সিলিন্ডার জাতকরণ, গ্যাস সিলিন্ডারে ভরার জন্য, বা দেখো তোমরা যখন বাজার থেকে গ্যাস কিনে আনো বা তোমার বাসা বাড়িতে যে সিলিন্ডারের গ্যাসগুলো রান্না হয় সেগুলো কি গ্যাস ফর্মে থাকে না লিকুইড ফর্মে থাকে? লিকুইড ফর্মে থাকে। সো গ্যাস সিলিন্ডার জাতকরণের জন্য গ্যাসের তাপমাত্রাটা ফার্স্টে কমানো হয়, কারণ এটাকে তরলে নেওয়া লাগবে। তাপমাত্রা কমানো হয় ফার্স্টে, তারপরে সেটাকে উচ্চ চাপ প্রয়োগ করা হয়, মানে চাপ বাড়ানো হয়, তখনই গ্যাসটা কি হিসেবে তরলে পরিণত হয়। এই দুইটা কন্ডিশন খাটাইলে গ্যাসটা তরলে পরিণত হয়। এখন তাপমাত্রা তো কমাইতে হবে, এখন একটা তো ভ্যালু থাকা লাগবে, কত পর্যন্ত কমাবো? তাপমাত্রা কমিয়ে ক্রান্তি তাপমাত্রা বা এর নিচে আনা হয়। ক্রান্তি তাপমাত্রা বা এর নিচে আনা হয়, এর নিচে আনা হয়। তাহলে ক্রান্তি তাপমাত্রা বা এর নিচে যখনই আনবা তাপটা, তখনই যখন তুমি চাপটা প্রয়োগ করবা গ্যাস ধাম করে তরলে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ক্রান্তি তাপমাত্রা হচ্ছে এমন একটা তাপমাত্রা যার নিচে বা সেই তাপমাত্রায় তুমি যদি একটা গ্যাসকে
চাপ প্রয়োগ করো সেটা তরলে পরিণত হবে এবং তুমি গ্যাস সিলিন্ডারজাত করতে পারবা। সো এই হচ্ছে তোমার ক্রান্তি তাপমাত্রার ভ্যালুগুলা। সো আরও কয়েকটা গ্যাসের ভ্যালু বই থেকে একটু পড়বা, তাহলে এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে 31.1 ডিগ্রি। এরপরে আছে কি চার্লসের সূত্র অনুসারে এই গ্রাফগুলো কি ঠিক আছে কিনা। সো এটা টি দিয়ে দিলাম, ভি আর টি, চার্লসের সূত্র বলে ভি ইজ প্রপোর্শনাল টু টি, এটা ভি আর টি বলছে, তাহলে এটা কারেক্ট, সমানুপাতিক হয়ে গেছে। চার্লসের সূত্র অনুযায়ী এইটা ভুল, এই যে এই গ্রাফ যেটা দিছে এটা হচ্ছে এরকম হইলে হয়তো ভি আর এদিকে ধরো আছে 1/t, সূত্র বলে ভি ইজ প্রপোর্শনাল টু টি, গ্রাফ বলে ভি ইজ প্রপোর্শনাল টু 1/t, উল্টা কথা বললে আয়তাকার অধিবৃত্ত হয়। আর এইটা ঠিক আছে, এটা কেন ঠিক আছে, আমার সূত্র বলে ভি ইজ প্রপোর্শনাল টু টি, তাহলে একদিকে নিয়ে আসলে ভিটি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এখন একদিকে এই জায়গায় আছে হচ্ছে ভি বাই টি আর এইদিকে আছে হচ্ছে ধরো টি, তাহলে দেখো ভি বাই টি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ভি বাই টি যেটা এটা ওয়াই অ্যাক্সিসে বসাইছে, তাহলে ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, ওয়াই এর কিছু বললে এক্স, ওয়াই এর কিছু বললে এক্স, এক্স এর কিছু বললে ওয়াই, কতকাল বলছি আমার কিছু বললে তোমার, তোমার কিছু বললে আমার, মানে ওয়াই এর কিছু বললে এক্স, মানে ওয়াই এর কিছু বলছি ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে এটা এক্স অ্যাক্সিসের প্যারালাল, তাহলে এটা ঠিক আছে, তার মানে 1 আর 2 কারেক্ট। সবাই বুঝতে পেরেছো? নেক্সটে আমরা যাচ্ছি। নেক্সট, কোন গ্যাস আদর্শ গ্যাসের আচরণ থেকে বেশি বিচ্যুত হয়, যার বিচ্যুত হয়, এই জায়গায় একটা ঝামেলা আছে। দেখো আদর্শ গ্যাসের আচরণ থেকে কোনটা বেশি বিচ্যুত হবে এই জিনিসটা ডিপেন্ড করে এক নাম্বার হচ্ছে তার পোলারিটির উপর, পোলারিটি যার বেশি বিচ্যুতি তার বেশি। এবার ধরো কোনো গ্যাসের মধ্যে পোলারিটি নাই, তাহলে ভরের উপর ডিপেন্ড করে, আণবিক ভর যার বেশি বিচ্যুতিও তার বেশি। আচ্ছা, তাহলে এগুলোর আণবিক ভর, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 44, এটা হচ্ছে 28, এটা হচ্ছে 17। সো প্রথম কথা এগুলোর পোলারিটি চেক করতে হবে। সো মিথেন এমন একটা গ্যাস যেটাকে তুমি কার্বন এইভাবে চারদিকে যদি এইভাবে করো, তুমি যদি এটাকে মাঝ বরাবর কেটে দাও, তুমি যদি এই যৌগটাকে মাঝ বরাবর কেটে দাও, তাহলে দেখো এই কার্বনের এই পাশেও যে অংশটা তুমি পাচ্ছ, কার্বনের এই পাশেও যেই কার্বন হাইড্রোজেন অংশটা পাচ্ছ, এই পাশেও কার্বন হাইড্রোজেন অংশটা পাচ্ছ। প্রতিসম অংশ যদি কোনো একটা যৌগকে কাটলে পাও সেটা হচ্ছে অপোলার, তাহলে এর কোনো পোলারিটি নাই। কার্বন ডাইঅক্সাইডকে যদি তুমি সেম ভাবে কাটো, কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে এরকম থাকে, মাঝ বরাবর কাটো, এই পাশে কার্বন অক্সিজেন, এই পাশেও কার্বন অক্সিজেন, প্রতিসম, এটাও নন পোলার। সিমিলারলি নাইট্রোজেনকে যদি তুমি দেখো, নাইট্রোজেনের এই নাইট্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা 3, এটাও 3। আমি জানি দুইটা যৌগের মৌলের দুইটা পরমাণু তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য যদি 0 হয় তাদেরকে একদম বিশুদ্ধ সমযোজী বা নন পোলার যৌগ বলে, তাহলে এরাও নন পোলার। এখন তুমি যদি অ্যামোনিয়াতে আসো, অ্যামোনিয়াকে যদি তুমি এভাবে আঁকো, নাইট্রোজেন তড়িৎ-ঋণাত্মকতা 3.0, হাইড্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা 2.1, পার্থক্য কত? 0.9। তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে 1.7 এর মধ্যে হয় তাদেরকে বলা হয় পোলার সমযোজী যৌগ। তাহলে একমাত্র পোলারিটি শো করতেছে অ্যামোনিয়া, তাহলে এই যে পোলারিটি শো করলো এরা, তাহলে পোলারিটি যে শো করবে তার বিচ্যুতি বেশি, তাহলে একজনই শো করতেছে, তাহলে এটার বিচ্যুতি সবচেয়ে বেশি। এবার যদি তোমাকে বিচ্যুতির অর্ডার বের করতে দিই, তাহলে যে পোলারিটি শো করলো সে সবার আগে, বাকিরা তো পোলারিটি শো করে নাই, তাহলে বাকিগুলো বিচ্যুতির অর্ডার হবে আণবিক ভর অনুযায়ী। আণবিক ভর এগুলোর মধ্যে সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড সবার আগে, তারপরে কি নাইট্রোজেন 28, তারপরে কি মিথেন। সব বুঝাই দিলাম। এই কোশ্চিনটা একটা স্টার মার্ক করে রাখো, অ্যাডমিশনে যে কোনো জায়গায় তোমাকে অনেক ভোগাবে, কারণ দেখো তুমি যদি আণবিক ভর অনুযায়ী সাজাইতা তাহলে কার্বন ডাইঅক্সাইডের সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল, তোমাকে আগে দেখতে হবে পোলারিটি অনুযায়ী, তারপর দেখতে হবে আণবিক ভর অনুযায়ী। ক্লিয়ার? ওকে, ডান। নেক্সট, এসএটিপিতে যে কোনো গ্যাসের আয়তন, এসএটিপিতে আগেই পড়ে এসেছে যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 24.789 লিটার। নেক্সট, কার্বন ডাইঅক্সাইডের ক্রান্তিক চাপ কত? একটু আগে পড়ে আসছি 72.9 এটিএম বা তাহলে 73 এটিএম তুমি দাগাইতে পারো। 1 এটিএম সমান কত প্যাসকেল? এইটা আমরা লাস্টে চলে আসছি, আমরা একটু চাপের ইউনিটগুলো তাহলে দেখে নিই। চাপের এসআই ইউনিট কি? চাপের এসআই ইউনিট হচ্ছে আমরা জানি কি, জানো? এটিএম না, চাপের এসআই ইউনিট হচ্ছে আমরা জানি প্যাসকেল,
বা নিউটন পার মিটার স্কোয়ার। সো আমরা এখন কিছু কন্ডিশন দেখব। 1 ATM সমান 760, আগেই 760-এ না যাই, 1 ATM সমান 101,325 প্যাসকেল। আবার প্যাসকেল আর নিউটন পার মিটার স্কোয়ার সেম, তাহলে 101,325 নিউটন পার মিটার স্কোয়ার। কিলো প্যাসকেলে গেলে 1000 দিয়ে ভাগ করব, তাহলে 101.325 কিলো প্যাসকেল। আবারও দেখি 1 ATM সমান 760 মিলিমিটার মার্কারি। মিলিমিটারের 1 ঘর উপরে গেলে সেন্টিমিটার পাবা, তাহলে 10 দিয়ে ভাগ করো, 76 সেন্টিমিটার মার্কারি। সেন্টিমিটারের 2 ঘর উপরে গেলে মিটার পাবা, তাহলে আবার 100 দিয়ে ভাগ করো, 0.76 মিটার মার্কারি। আবার একটা জিনিস মনে রাখবা, 1 ATM সমান 760 টর। 1 ATM সমান 1.013 বার। 1 ATM সমান 14.69 PSI। ঠিক আছে, সো এই হচ্ছে তোমার মোটামুটি চাপের ইউনিটগুলা। তো চাপের ইউনিট যদি বোঝা হয়ে যায়, তাহলে আমরা এটার অ্যান্সার করি। 1 ATM সমান কত প্যাসকেল? 101,325। সো 101,325 এই যে 1.0123225, এটাকে 10⁵ দিয়ে গুণ করলে এইটা হবে কারেক্ট অ্যান্সার। সবাই বুঝছো? তাহলে এখানে আয়তনের ইউনিটগুলো একটু আমি বলে দিই। আয়তনের ইউনিটগুলো এখানে আমি বলে দিই। আয়তন ভি, ভি এর এসআই ইউনিট হচ্ছে কি লিটার না মিটার কিউব। এবং মনে রাখবা ভি হচ্ছে কয়েকটা জিনিস মনে রাখা লাগবে ভি এর ক্ষেত্রে। 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব, মুখস্থ। লিটার যে কথা, ডেসিমিটার কিউব সেম কথা। 1 ml সমান 1 সেন্টিমিটার কিউব, মনে রাখা লাগবে, মুখস্থ। ঠিক আছে, তাহলে এখন আমরা জানি যে 1 লিটার এই কথা মানেই হচ্ছে 1 ডেসিমিটার কিউব। 1 লিটারে আমরা জানি 1000 ml, আর 1000 ml মানেই আমরা জানি 1 ml 1 সেন্টিমিটার কিউব, তাহলে 1000 সেন্টিমিটার কিউব। ডান। এইবার তোমার একটা কাজ, সেটা হচ্ছে লিটার আর মিটার কিউবের মধ্যে সম্পর্ক কি, যে এসআই ইউনিট। তাহলে 1 লিটার সমান 10⁻³ মিটার কিউব। বোঝা গেছে? সব পড়া শেষ। এখন আসো আমরা পরেরটায় যাচ্ছি। এসটিপিতে কোন গ্যাসের 1 গ্রাম সবচেয়ে বেশি আয়তন দখল করবে? সো আয়তন সবচেয়ে বেশি দখল করবে কে? দেখো আমরা একটা সূত্র জানি, পিভি সমান এনআরটি। সো এখান থেকে তুমি দেখো পিভি ইকুয়ালস টু, এন এর কে ভাঙো, W/m/RT। তুমি এখান থেকে যদি খেয়াল করো, তোমার ডাব্লু ফিক্সড 1 গ্রাম, সবার ফিক্সড 1 গ্রাম করে দেওয়া হয়েছে। চেঞ্জ কোথায় আছে? তোমার আয়তনের সাথে তোমার আণবিক ভরের সম্পর্ক দেখাইতে হবে। তাহলে এখান থেকে তুমি দেখছো আয়তন ইজ ডিসপ্রপোর্শনাল টু 1/m। তার মানে যার ভর কম তার আয়তন সবচেয়ে বেশি হবে। ভর কম কার? আণবিক ভর কম কার? আর্গনের ভর হচ্ছে ভাইয়া 40, অক্সিজেনের ভর হচ্ছে 32, হাইড্রোজেনের ভর হচ্ছে 2, নাইট্রোজেনের ভর হচ্ছে 28। তো এটার ভর সবচেয়ে কম, এটা বেশি আয়তন দখল করবে। বোঝা গেছে? নেক্সট, কোন তাপমাত্রায় গ্যাসের আয়তন মাপা যায় না? সেটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা, ওকে, বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কেলভিন তাপমাত্রা তোমরা বের করবা। তো কেলভিন তাপমাত্রা কোন সূত্র দিয়ে বের করবা? ফিজিক্সের সূত্র, C/5 = F-32/9 = K - 273/5। কেলভিন তাপমাত্রাটা বের করে রাখবা, মানে বহুপদী সমাপ্তি সূচকে আসতে পারে 3টা টেম্পারেচার দিয়ে। আচ্ছা, সো এখন আমাদের ওকে ডান। নেক্সট, নিচের কোন তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়? ওকে, বা -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ডান। নেক্সট, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে নাইট্রোজেনের মোলার আয়তন কত ডেসিমিটার কিউব? ভাইয়া 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে জিনিসটা হচ্ছে এসটিপি। এসটিপিতে 1 মোল গ্যাসের মোলার আয়তন মানে 1 মোল গ্যাসের আয়তন। মোলার মানে 1 মোলার, এই যে 1 মোলার, মোলার আয়তন মানে 1 মোল গ্যাসের আয়তন। 1 মোল গ্যাসের আয়তন কত ডেসিমিটার কিউব? ডেসিমিটার কিউব যে কথা, লিটারও একই কথা। আমি জানি 1 মোল গ্যাসের আয়তন 22.4 লিটার। ভাইয়া একটু আগে যে ইউনিটগুলো পড়ছো এখন রিলেট করতে পারতেছো। তো 22.4 লিটার। ওকে, আমরা লাস্টে চলে আসছি। বায়ুমণ্ডলের উপাদান, এটা আমরা পড়ছি। নাইট্রোজেন 78, হ্যাঁ। অক্সিজেন 21, কাছাকাছি। কার্বন ডাইঅক্সাইড 1, না। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অনেক কম, 0.0033%। তাহলে এটা ভুল। তাহলে অ্যান্সার হবে কি 1 আর 2। আর একটা বলছিলাম আর্গন, আর্গন ছিল হচ্ছে 0.93। মনে রাখবা নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে আর্গনের পরিমাণ বায়ুতে সবচেয়ে বেশি, তাও আবার 1%-এর নিচে। তার মানে বুঝতেছো বাকিগুলোর অবস্থা খুবই করুণ। ঠিক আছে, নেক্সট, বায়ুমণ্ডলের কোন অঞ্চলে ওজোন স্তর বিদ্যমান? ওজোন স্তর বিদ্যমান, ওজোন মনে রাখবা O3 গ্যাস একমাত্র থাকে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে।
স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে যেহেতু থাকে, এই স্ট্র্যাটোস্ফিয়ারের অঞ্চলে সে ইউভি রশ্মি শোষণ করে, এই ওজোন গ্যাস ইউভি রশ্মি শোষণ করে আমাদের সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে আমাদের ত্বককে রক্ষা করে। সো এটার অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ার। বানানটা একটু ভুল হয়েছে। আচ্ছা, সো প্রাকৃতিক গ্যাসের সাথে যদি আমরা অক্সিজেন মিশাই, যে কোনো প্রকার প্রাকৃতিক গ্যাস প্লাস অক্সিজেন বিক্রিয়া করলে দুইটা জিনিস হয়, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর একটা হচ্ছে পানি। তার মানে এই যে এ গ্যাস, এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস প্রভাবের কারণ সবাই জানি। কার্বন ডাইঅক্সাইড ইউরিয়া তৈরিতে ব্যবহার করা হয়, এটাও হচ্ছে কারেক্ট। ইউরিয়া তৈরিতে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অ্যামোনিয়ার সাথে রিয়াকশন করে, অ্যামোনিয়া প্লাস কার্বন ডাইঅক্সাইড রিয়াকশন করে অ্যামোনিয়াম কার্বামেট নামে একটা ক্ষণস্থায়ী যৌগ করে, পরবর্তীতে এটা ইউরিয়াতে কনভার্ট হয়। ইউরিয়া কি, মাঝখানে CO, দুই সাইডে হচ্ছে NH2। তার মানে ইউরিয়া তৈরিতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। কার্বন ডাইঅক্সাইড নিরপেক্ষ অক্সাইড, ডাহা মিথ্যা কথা। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অম্লীয় অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অম্লীয় অক্সাইড, কারণ এটা হচ্ছে অধাতুর অক্সাইড, আর অধাতুর অক্সাইডগুলো হচ্ছে অম্লীয়। নিরপেক্ষ অক্সাইড কারা কারা আছে? এর একটা ছন্দ আছে, কোনো পানি নাই, কোনো পানি নাই। কোতে হচ্ছে কার্বন মনোক্সাইড, কোতে হচ্ছে কার্বন মনোক্সাইড, নোতে হচ্ছে নাইট্রোজেন নাইট্রিক অক্সাইড, পানিতে হচ্ছে পানি, নাইতে হচ্ছে নাইট্রাস অক্সাইড, হচ্ছে নাইট্রাস অক্সাইড। একটু আগে তোমরা যেটা করছো N2O, এইগুলো হচ্ছে নিরপেক্ষ অক্সাইড। কি এগুলো? নিরপেক্ষ অক্সাইড। ঠিক আছে, নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরের তাপমাত্রা সবচেয়ে বেশি? তাপমাত্রা বাড়তে বাড়তে বুঝলাম একদম লাস্টে ছিল আয়োনোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, এটার তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল। এটা পড়া হয়েছে, একদম আমরা পড়ে ফেলছি। কোনটি বৈশ্বিক তাপমাত্রার জন্য বেশি দায়ী? কার্বন ডাইঅক্সাইড। বায়ু দূষণের কারণ কি? এটা তো আবার হচ্ছে আসছে, ডিডিটি হবে না। ডিডিটি হচ্ছে জাস্ট ফসলের আমাদের হচ্ছে কীটনাশক হিসেবে কাজ করতেছে। এটা যখন বৃষ্টির পানির সাথে ধুয়ে যাবে পানি দূষণ করবে, পুকুরের পানিতে যাবে। সো বায়ু দূষণ হচ্ছে দুইটা, দাবানল আর ফটোকেমিক্যাল স্মোক, 1 আর 3। ওকে, সো এই ছিল আমাদের পরিবেশ রসায়নের ম্যারাথন MCQ ক্লাস, যার মাধ্যমে তুমি সবগুলো টাইপ কিন্তু শেষ করে ফেললা। সো এই ওয়ার্ম আপ ক্লাস আমি একটা বিষয় বোঝানোর ট্রাই করছি, যে তুমি যদি মোটামুটি একটা ম্যান্ডেট জাস্ট একটা ইনিশিয়াল নলেজ নিয়ে আসো, সেই জিনিসটাকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য সিয়াম ভাই আসি। সো এই ক্লাসটা আসলে ছিল কিসের ক্লাস জানো? আমাদের HSC MCQ কোর্স 2.0 এর একটা ক্লাস। HSC MCQ কোর্স 2.0 এর একটা ক্লাস আমি আমার ওয়ার্ম আপ ক্লাসে ডেমো আকারে দেখাই দিলাম, Chem-X10 এর ডেমো আকারে দেখাই দিলাম। তোমরা যারা MCQ কোর্সে এখনো অ্যাডমিট হও নাই, তারা একটু কাইন্ডলি আবার রিথিঙ্ক করো, একটু ভাবো যে আসলে আমি MCQ কোর্সে যদি ভর্তি হতাম, তাহলে আজকে হয়তো আমার এক হচ্ছে MCQ টেকনিকটা শিখতে পারতা, কোশ্চিন কিভাবে পড়তে হয়। 2 হচ্ছে তুমি এইটা স্পিডে সলভ করতে পারতা। 3 হচ্ছে একটা ক্লাসের মাধ্যমে প্রচুর প্র্যাকটিস করতে পারতা, যেটা তোমার নিজে নিজে প্র্যাকটিস করা অনেক টাফ হয়ে যায়। সো তোমরা যারা এখন HSC MCQ কোর্স 2.0 বা সিয়াম ভাইয়ার যে Chem-X10 ফাইনাল অরবিট কোর্সটা চলতেছে, এইখানে এখনো জয়েন করো নাই, তারা একটু আবার পুনরায় চিন্তা করো। ঠিক আছে, চিন্তা করো। আসলে অন্যান্য জায়গায় তোমরা অনেক টাকা দিয়ে কোর্স কিনতেছো, আমাদের MCQ কোর্সের ডিসকাউন্ট প্রাইস অনলি সব সাবজেক্টগুলোর মধ্যে ক্লাস হবে 600। ঠিক আছে, আমরা এটাকে 599 টাকা। আর এই যে কোর্সটা, এইটার প্রাইস হচ্ছে 10 দিনে কেমিস্ট্রি ডান 499 টাকা। তো তোমরা চলে আসতে পারো, ঠিক আছে, যদি ক্লাসটা ভালো লাগে। সো এই হচ্ছে তোমাদের ম্যারাথন ক্লাস ছিল, আজকের ক্লাসটা জোস ছিল। এটা MCQ কোর্সে অ্যাড হয়ে যাবে। সো MCQ কোর্সের একটা ক্লাসও তোমরা হচ্ছে এখনো পাবলিকলি ওইভাবে আমরা নিই নাই, মানে আমরা লাইভ এসে নিই নাই। সো ক্লাসটা আশা করি বুঝছো। সো যারা লাস্ট পর্যন্ত ছিলা, শুভ ছিলা, সানজিদা ছিলা, তোমরা একটু জানাই দিতে পারো ক্লাসটা ভালো লাগছে কিনা বা তোমার কোনো কোশ্চিনে বাঁচছে কিনা। সো এই হচ্ছে আমরা 92টা স্লাইডের মাধ্যমে, মানে প্রায় 90টা স্লাইড, সো 90টা স্লাইডের মাধ্যমে আমরা আমাদের ক্লাসটা ডান করে ফেললাম। সো ঠিক আছে ভাইরা, আমরা তাহলে আজকের মতো এই পর্যন্তই আমরা ক্লাসটা শেষ করতেছি। আমাদের যারা যেই কোর্সে আসতে চাও চলে আসতে পারো, ইনশাল্লাহ তোমাদের অনেক হেল্প হবে ক্লাসটা করলে। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আজকের জন্য এই পর্যন্তই।
আসসালামু আলাইকুম।